কেমন আছেন সবাই? সালাম আলাইকুম ভাইয়া। কেমন আছেন? জি ভালো আছি। ঈদ কেমন কাটলো আপনাদের? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আমরা সবাই ভালো আছি, তাই না? জি ভাইয়া। পড়াশোনার কি অবস্থা? আজকে থেকে শুরু করব ভাইয়া। এতদিন তো ভাইয়া সময় পাই না, ঈদের পর আম্মুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, অপারেশন হয়েছে, সব মিলাই আজকে থেকে চেষ্টা করব। এখন সুস্থ আছে আপনার আম্মু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আগের থেকে একটু ভালো আছে। আপনাদের কি অবস্থা বাকিদের? বাকিরা সবাই চুপচাপ, কি ব্যাপার? কথা বলার পরিবেশে নাই নাকি আপনারা? দাদা নমস্কার, কেমন আছেন? জি ভালো। চুপচাপ আছে সবাই, ব্যাপার কি? আচ্ছা, প্রথমত আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এই রেস্টোরেশন এন্ড 18th সেঞ্চুরি ফিকশনের দুইটা টপিক আলোচনা করব আজকে। সেখানে দুইটা নভেল রয়েছে, একটা নভেলা রয়েছে, একটা নভেল রয়েছে। একটা নভেলা রয়েছে, নভেলটার নাম কি বলেন? ভাইয়া আরেকবার বলবেন? রেস্টোরেশন এন্ড 18th সেঞ্চুরি ফিকশনের মধ্যে একটা নভেলা রয়েছে, নভেলাটার নাম কি? অরণ্যক। গুড। সেটা মূলত হচ্ছে কি এই অরণ্যক হচ্ছে আজকে টপিক আমাদের। এটা কি একটা, এটা কে লিখেছে? আফরাবেন। আফরাবেন। এটা হচ্ছে কি একটা নভেলা, তাই না? এই নভেলাটা মূলত, নভেলা বলতে আসলে আমরা কি বুঝি? হোয়াট ইজ নভেলা? অ্যাজ আ ব্রিড কোশ্চেন হিসেবে আসতে পারে যে নভেলা আসলে কি, হোয়াট ইজ নভেলা? নভেলাটা হচ্ছে ইট ইজ একটা হচ্ছে ফিকশনাল ওয়ার্ক বা ফিকশনাল একটা কাজ আমরা বলতে পারি, ফিকশনাল একটা টুল যেটাতে মূলত শর্ট স্টোরি থেকে বড় হবে, অর্থাৎ বিগার দেন শর্ট স্টোরি এন্ড স্মলার দেন নভেল। অর্থাৎ এটা হবে শর্ট স্টোরি থেকে বড় এবং নভেল থেকে, উপন্যাস থেকে হবে ছোট, সেটা কি বলা হচ্ছে নভেলা। ক্লিয়ার? ভাইয়া ভাইয়া আরেকবার বলেন। রেকর্ড ক্লাস আছে? সরি, সবগুলা টপিকের কি রেকর্ড ক্লাসে আনা আছে? এই সব ক্লাসের রেকর্ড আছে? খুঁজে তো পাইতেছি না, 2-3টা টপিক ছাড়া অনেকগুলো পাওয়া যায়। তা ডিওইবিজি গ্রুপ যে পেজটা রয়েছে সেই পেজে সবগুলোই পাবেন। আমার নেওয়া যে ক্লাসগুলো আছে আমার প্রোফাইলে গেলেও, আমার প্রোফাইলে শেয়ার করা আছে, আমার প্রোফাইলে পাবেন। ভাইয়া খুঁজছি তো পাইলাম না। পাইতেছেন না? এখন আমি কেমনে আপনাকে খুঁজে দিব না? এখন এই রবিনসন ওইটাও তো ভাইয়া পাইতেছি না। আচ্ছা, এগুলা দেখেন, এগুলা দেখলে হয়ে যাবে আজকে। জি ভাইয়া। ফেসবুক লাইভে যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন, সবাই সবার কাছে পৌঁছে দিয়ে আমরা লাইভটা শেয়ার করে দিই। ওকে, আমরা এখন ভাইয়া নভেলার সংজ্ঞাটা আরেকবার বলেন। নভেলা, নভেলা is a fictional work. It is bigger than short story and smaller than novel. এটা হচ্ছে নভেলা।
বইয়ে আছে মনে হয় আপনাদের কোথাও ডেফিনেশনটা। এটা জাস্ট আপনাকে সহজভাবে বোঝানোর জন্য বললাম। আচ্ছা, নভেলা, এটা আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা হচ্ছে আরেকটা টাইটেল রয়েছে, সেটার নাম কি? দ্য রয়্যাল স্লেভ। দ্য রয়্যাল স্লেভ। ব্রিফ কোশ্চেন হিসেবে এটাও আসতে পারে। এটা কত সালে প্রকাশিত হয়? 1688 সালে এটা প্রকাশিত হয়। আচ্ছা, মূলত এই যে নভেলাটা রয়েছে এটা মূলত কোথায় ঘটে, মেইন ঘটনাটা মূলত কোথায় ঘটে, মানে যেটা আমাদের সেটিংসটা কোথায়? যে সুরিনাম নামের একটা জায়গা আছে, সুরিনাম। এই সুরিনামটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে একটা ব্রিটিশ কলোনি। এই সুরিনাম হচ্ছে কি একটা ব্রিটিশ কলোনি। সুরিনামটা কি একটা ব্রিটিশ কলোনি। কোথায় অবস্থিত? সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার একটা কলোনি ছিল এই সুরিনাম। ঘটনাটা মূলত নভেলার যে মেইন ঘটনাটা সেটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, বেসিক্যালি যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস হচ্ছে সেহেতু এখানে আমি এলাবোরেটলি ডিসকাস করতে পারবো না বিষয়গুলো, কিন্তু মেইন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি উত্থাপন করবো। ওকে ওকে ভাইয়া। এখানে যে ক্যারেক্টার গুলো রয়েছে, ক্যারেক্টার গুলো কি কি রয়েছে? অরণক, অর্থাৎ আমাদের যে নাম রয়েছে, টাইটেল রয়েছে। জি, কিছু বলতেছে? আমেরিকা নাকি আফ্রিকা? আমেরিকা। আচ্ছা, আমেরিকা। থিমস গুলো আমরা এখানে যে থিমস গুলো কি কি পাবো, একটা প্রশ্ন আছে মনে হয় থিমস গুলো কি কি পাবো সেগুলো দেখে নিই। স্লেভারি এন্ড ফ্রিডম, colonialism and betrayal. colonialism মানে কি? উপনিবেশবাদ জিনিসটা কি? অন্য দেশের মানুষ অন্য একটা দেশে এসে যে এটা তৈরি করে, শাসন করে। ইনজাস্টিস। আচ্ছা, যেগুলো লিখছি হচ্ছে থিমস: স্লেভারি দাসত্ব প্রথা এন্ড ফ্রিডম স্বাধীনতা, কলোনিয়ালিজম উপনিবেশবাদ এন্ড বিট্রিয়াল বিশ্বাসঘাতকতা করা, লাভ ভালোবাসা এন্ড অনার সম্মান, রেসিজম জাতি ভেদাভেদ এন্ড ইনজাস্টিস অন্যায় অবিচার। এগুলো হচ্ছে মেইন থিমস। অর্থাৎ এগুলো জানার অর্থ এরকম একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নের মধ্যে আমাদের এই জিনিসগুলো আসবে। একটা প্রশ্ন আছে না, থিম গুলা অরণ্যক নভেলাটার থিম গুলা আছে কিনা, বইয়ের মধ্যে দেখছেন কিনা আপনারা? জি ভাইয়া। থিমের একটা প্রশ্ন রয়েছে। ওকে, উপনিবেশবাদ জিনিসটা হচ্ছে কি, কোন একটি রাষ্ট্র, দুর্বল কোন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের উপর যদি তাদের আধিপত্য বিস্তার করে সেটাকে বলা হচ্ছে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ। এটা মূলত সব থেকে বেশি করেছিল ব্রিটিশরা, ফ্রান্সরা, স্পেনরা। এরা মূলত এই উপনিবেশবাদ গোটা বিশ্বের মধ্যে কলোনি স্থাপন করছে। তারা মানে এরকম বিষয়টা যে আসলে আমরা যখন ফোর্থ ইয়ারে উঠবো, কালচার এন্ড ইম্পেরিয়ালিজম রয়েছে সেখানে পাবো যে এই সংস্কৃতির সাথে উপনিবেশবাদের যে সম্পর্ক। আবার অন্যদিকে আমরা থার্ড ইয়ারে দেখছি অফ প্লান্টেশনের মধ্যে ফ্রান্সিস ব্যাকনের, এই ফ্রান্সিস ব্যাকনও বলছে যে উপনিবেশবাদ কাজ যে করাটা এটা কি খারাপটা ভালো, কি বলছে মনে আছে কিনা? কথা বলেন, কথা বললে তো হবে না। এটা যদি যারা উপনিবেশবাদ তৈরি করে শুধু তারাই যদি ভাই প্রফিট হয়, লাভবান হয়, তাহলে সেক্ষেত্রে এটা খারাপ। তিনি ডিরেক্ট বলছেন যে উপনিবেশবাদ কাজটা হচ্ছে ভালো একটা কাজ বলছেন। আসলে এখন এই উপনিবেশ কলোনি গুলো ধ্বংস হয়ে যায় কেন সেটা তিনি বলছেন ওখানে, যে আসলে
যারা আসলে কম সময়ে দ্রুত লাভ করার চেষ্টা করে তারা সেই জন্য মূলত আসলে উপনিবেশটা বা কলোনিটা ধ্বংস হয়ে যায়, এরকম কিছু বলছিলেন ফ্রান্সিস ব্যাকন। ঠিক সেরকমই এই উপনিবেশবাদ জিনিসটা হচ্ছে কি এমন একটা জিনিস যেখানে মূলত আহ আপনার কম শক্তিশালী রাষ্ট্র যে মানে ইউরোপিয়ান যারা রয়েছে তাদের ধ্যান ধারণা বা চিন্তাধারা এরকম যে আসলে আমরা যেখানে কলোনি স্থাপন করব সেখানে মূলত সেই এলাকার মানুষদেরকে সিভিলাইজড একটা মিশন, তাদের একটা লক্ষ্য যে আমরা তাদেরকে সভ্য করে তুলবো। এরা হচ্ছে তেমন কিছু শিক্ষা দীক্ষায় সবকিছুতেই পিছিয়ে রয়েছে, এদেরকে আমাদের সিভিলাইজ করতে হবে, সভ্য করে তুলতে হবে। এই মিশন, এরকম একটা মিশন নামে তারা কাজ করে এবং সেই হেতুই তারা মূলত উপনিবেশ স্থাপন করে। পরবর্তীতে তারা এই উপনিবেশ স্থাপনের নাম করে তারা শাসন শোষণ নিপীড়ন নির্যাতন এই কাজগুলা করে। বুঝতে পারছেন? কিন্তু তারা কখনো বলবে না, অর্থাৎ ওই সাহিত্যে আমরা কখনো পাবো না বা ইউরোপিয়ান সাহিত্যে পাবো না যে উপনিবেশ স্থাপন করে যে তারা খুব একটা খারাপ কাজ করছে, বাজে কাজ করছে। উপনিবেশ স্থাপন করা বা কলোনি স্থাপন করা তাদের অধিকার রয়েছে। অর্থাৎ কম শক্তিশালী রাষ্ট্রের উপর বেশি শক্তিশালী যদি তারা জমি দখল করতে চায় বা ভূমি দখল করতে চায় তারা চাইলে করতে পারবে, চাইলে করতে পারবে, সেই অধিকারটুকু রয়েছে। বুঝতে পারছেন? নরমালি আজকে যদি আমরা ইসরায়েল এন্ড ফিলিস্তিনিদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, এত হানাহানি খুনাখুনি, এত বিস্ফোরণ করতেছে, অনেক মানুষকে মেরে ফেলতেছে, দেখেন ইসরায়েল ফিলিস্তিনির উপর হামলা করতেছে, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর হামলা করতেছে, কিন্তু বিষয়টা কি আমরা এর বাইরেও তো অনেক রাষ্ট্র রয়েছে, পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র রয়েছে, তারা কেন সেগুলোর প্রতি উত্তর করতেছে না বা ইসরায়েলকে দমায় রাখতেছে না, কেন রাখতেছে না? এখানে বিষয় রয়েছে। বুঝতে পারছেন? যে আমরা চাইলে তো সবাই মিলে এই একত্রিত হয়ে যে অহেতুক ওইসব এলাকার মানুষদেরকে, গাজার মানুষদেরকে, ফিলিস্তিনি মানুষদেরকে মেরে ফেলতেছে ইসরায়েল, তো আমরা সবাই আক্রমণ করি, সবাই যদি তাদের শক্তি মহড়া নিয়ে নেমে পড়ে তাহলে তো ইসরায়েল টিকে থাকতে পারবে না, টিকতে পারবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সেটা করতেছে না কেন? অবশ্যই কোনো ইন্টারনাল কোনো ইস্যু রয়েছে, দ্যাট ইজ এটা করতেছে না। আচ্ছা, তো আমরা আলোচনা করবো হচ্ছে অরণ্যকর পার্ট বাই পার্ট, অর্থাৎ ঘটনাগুলো আমি বলার একটু চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এই অরণ্যকটা মূলত কে, হু ইজ অরণ্যক। অরণ্যক কে? অরণ্যক হচ্ছে কি আফ্রিকান একজন প্রিন্স, তাই না? আফ্রিকান, যেটা কি করামেন্টেরিয়ানের একজন প্রিন্স, একটা রয়্যাল ফ্যামিলির একটা ছেলে, তাই তো? তার বাবা নেই, মা নেই, শুধু তার কে রয়েছে? দাদু রয়েছে। সেখানকার রাজা হচ্ছে কে? তার গ্র্যান্ডফাদার। ক্লিয়ার? এবং সে কেমন প্রকৃতির ছিল? সে খুব স্ট্রং ছিল। সে স্ট্রং, তারপর হচ্ছে সাহসী একজন যোদ্ধা ছিল, ব্রেভ, সাহসী একজন পার্সন ছিল, তাই তো? এবং প্রত্যেকটা ব্যক্তি অর্থাৎ সেখানকার অবস্থানগত যে মানুষরা ছিল সবাই তাকে কি করে? রেসপেক্ট করে, তাকে ভালোবাসে। কারণটা কি? তার কিছু গুণ রয়েছে, নবেল কোয়ালিটিস রয়েছে, তার কিছু কি রয়েছে? গুণ রয়েছে, এবং তার বুদ্ধি রয়েছে। এই কারণে তাকে সবাই রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং সে একটা ভালো গ্রেট লিডার হিসেবে কাজ করে তাদের জন্য। অর্থাৎ কোথাও যদি যুদ্ধ লেগে যায়, যুদ্ধ তাদের ওখানে বেশ মাঝে মধ্যে যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে সে কিন্তু সামনের দিকে এগিয়ে থাকে এবং ভালো একজন যোদ্ধা, এবং তার দিক নির্দেশন সবাই মেরেছে না, এই জন্য তাকে সবাই শ্রদ্ধা করে। ক্লিয়ার? জি ভাইয়া। এর মধ্যে যে ঘটনাটা ঘটে যে অরণ্যক আমরা দেখবো সেই এলাকারই একটা মেয়ের প্রেমে পড়ে যায়। কিভাবে প্রেমে পড়ে যায়? তার নাম কি? ইমোইন্ডার প্রেমে পড়ে যায়, তাই তো? ইমোইন্ডাকে একজন বিউটিফুল গার্ল, তার নাম কি? ইমোইন্ডা। এই ইমোইন্ডা খুবই সুন্দর ছিল সেখানকার, কিন্তু আসলে এখানে একটা ঘটনা ঘটে। ইমোইন্ডা আসলে মূলত কে? এই যে তার দাদা ছিল, অর্থাৎ অরণ্যকের দাদা কি ছিল? রাজা ছিল। অরণ্যকের দাদা রাজা ছিল, এবং তার জেনারেল ছিল কে? এই ইমোইন্ডার বাবা ছিল। কে ছিল? ইমোইন্ডার বাবা ছিল। তো ইমোইন্ডার একটা যুদ্ধে এই ইমোইন্ডার বাবার চোখের মধ্যে তীর লেগে, বা অ্যারো যেটাকে বলে, চোখের মধ্যে তীরবিদ্ধ হয় এবং সে মারা যায়। কাকে বাঁচাতে গিয়ে? অরণ্যকে বাঁচাতে গিয়ে সেখানে তীরবিদ্ধ হয়ে মারা যায়। বুঝতে পারছেন?
জি ভাইয়া। তো মারা যায়, পরবর্তীতে সে এই আমাদেরকে অরণ্যকে দেখতে যায়, তাকে ইমনটাকে দেখে, ইমনটাকে দেখে তার ভালো লেগে যায়, একে অপরকে ভালোবেসে ফেলে। এর মধ্যে তার যে গ্র্যান্ডফাদার রয়েছে সেও নাকি তাকে পছন্দ করে, তার রূপের তার গুণের কথা শুনছে, তার কথা শুনছে মানুষের কাছ থেকে, বা তার মন্ত্রিসভায় যারা ছিল তাদের কাছ থেকে শুনছে ওই মেয়েটা খুব সুন্দর, এই সে এরকম টাইপের সবাই শুনছে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে যে এ কারণেই সে মূলত তাকে কি দিয়েছিল, একটা ভেইল না কি যেন ছিল না? জি ভাইয়া, ভুলে গেছি ভাইয়া নামটা। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? 2 দিন পর পরীক্ষা। এই ভেইল, এই ভেইলটা জিনিসটা আসলে কি? এই ভেইল জিনিসটা কি? যে একটা হচ্ছে ওনার রাজার তরফ থেকে কাপড়ের মতো যাবে, একটা রাজার তরফ থেকে একটা গিফট যাবে, কাপড়ের মতো ক্লথ, সেটা যাবে যাকে দেওয়া হবে, যেই মহিলাকে দেওয়া হবে, যে নারীকে দেওয়া হবে, তাকে রাজার অনুগত থাকতে হবে, বাধ্য। সে চাইলেও রিফিউজ করতে পারবে না, তাই তো? যখন রাজা তার দাদু বুড়া বেটা শুনছে যে এরকম একটা সুন্দরী মেয়ে আছে, তারও তাকে পাওয়ার ইচ্ছা, লোভ জাগরিত হয়েছে, সেই জন্য সে পাঠিয়ে দিয়েছে ভেইল তাকে। কিন্তু এর মধ্যেই এই ইমোইন্ডার সাথে আমাদের যে অরণ্য করে গেছে, এদের একটা সিক্রেট ম্যারেজ হয়ে যায়, বিয়ে করে ফেলে, কিন্তু এটা কাউকে বলে না। তারা সিক্রেটলি গেট ম্যারিড, বিয়ে করে ফেলে, কিন্তু এটা বলতেছে না। কারণটা কি না বলার কারণ হচ্ছে, কারণ সে যে কি দিছে, ভেইল দিছে রাজা, তাকে রিফিউজ করতে পারবে না। যখন এটা করবে তখন তাকে হত্যা করে ফেলবে, হত্যা করার ক্ষমতা রয়েছে তার। তো এটাই জন্য তারা কি রাখছে, সিক্রেট রাখছে। এবং এখানে অরণ্যক তাকে প্রমিস করে, কি প্রমিস করে, যে আমি তোমাকে প্রটেক্ট করব, আমি তোমাকে প্রটেক্ট করবো। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে মূলত তারপরে যখন আর কি এই কিং, তার ওয়াইফের নাম কি ছিল? কিং এর একজন ওয়াইফ ছিল না, কি নাম ছিল যেন? ওনাহাল, হ্যাঁ, ওনাহাল ভাইয়া। ওনাহাল। ওনাহাল তার হচ্ছে সিনিয়র ওয়াইফ ছিল, তাই না? এই অর্ণকে যখন আসলে একটা যুদ্ধ হয়, পরবর্তী সময়ে একটা যুদ্ধ হয়, যুদ্ধ হতে সে যুদ্ধে যায়, অরণ্যকে যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পর এই মাঝে এই ঘটনাগুলো ঘটে। সে কিছু জানতো না, তাকে নিয়ে আসছে, তার ওটানে নিয়ে আসে, রাজার দরবারে নিয়ে আসছে এবং এখানেই থাকতেছে, এটা সে জানতো না। যুদ্ধ থেকে যখন জয়লাভ করে ফিরে আসলো তখন এইসব ঘটনা দেখলো, এতে করে খুবই দুঃখী হয়ে যায়, সে খুবই দুঃখী হয়ে যায়। পরবর্তীতে এই ওনাহালের সাহায্যে কি তার সাথে মিট করে, আর এই মিট বা তাদের সিক্রেট ম্যারেজের ব্যাপারে আমাদের যে রাজা সে জানতে পারে, অর্থাৎ কিং যে রাজা ছিল তার একটা হিংসা ক্ষোভ তৈরি হয়ে যায়, সে তার সাথে এখন বিশ্বাসঘাতকতা করে। কিভাবে বিশ্বাসঘাতকতা করে? সেটি করে তাদের এদেরকে মধ্যে সেপারেট করবে, এদেরকে কি করবে, সেপারেট করবে। কাদেরকে? এই অরণ্যক এবং কাকে, ইমোইন্ডাকে। এবং তাকে বিশ্বাস করায়, কাকে বিশ্বাস করায়, অরণ্যকে বিশ্বাস করায় যে তাকে হত্যা করা হয়েছে। তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ভাইয়া আত্মহত্যা করছে, বলছে যে ইমোইন্ডাই আত্মহত্যা করছে। যে সে মারা গেছে, সে মারা গেছে বা সে আত্মহত্যা করছে। তো তাকে এটা বিশ্বাস করায়, ফলস বিলিফ যেটাকে বলা হয়, মিথ্যা বিশ্বাস করায় সে। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছে, যে ইমোইন্ডাকে মূলত কি করা হয়েছে, সোল্ড ইনটু স্লেভারি। ইমোইন্ডা ইনটু স্লেভারি, তাকে কি বিক্রি করে দেওয়া হয়েছে, দাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এতে করে আমাদের যখন এই কথাটা শুনে, যুদ্ধ থেকে এসে শুনে এরকম এরকম ঘটনা ঘটছে, সে কিছুই জানে না, তখন তার খুব দুঃখী হয়ে যায়, খুব কষ্ট পায়, তার মন ভেঙে যায়, কারণ সে প্রতিজ্ঞা করেছিল তাকে প্রোটেক্ট করবে, কিন্তু সে করতে পারেনি, এই জন্য সে খুব দুঃখী হয়ে যায়। পরবর্তীতে যখন আবার যুদ্ধ শুরু হলো, সেই এলাকায় প্রচুর যুদ্ধ হয় এবং এই এলাকাটাতে মানে যুদ্ধে যে জয়লাভ করে, যারা যুদ্ধে আসে, হেরে যায়, তারা কিন্তু সারেন্ডার করে। সারেন্ডার করার পরে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। মানে একটা এই যে দাসরা রয়েছে, দাস হিসেবে থাকে, তারা যেটা করবে সেটাই, তারপরে তারা বেচা কেনা হয়ে যায়, বেচা কেনা হয় দাস।
এবং এতে করে প্রফিট হয়, প্রচুর পরিমাণে প্রফিট হয় এই দাস বেচা বিক্রি করে। আচ্ছা, আচ্ছা, তার মানে পরবর্তীতে যখন আরেকটা যুদ্ধ লাগে যায়, যুদ্ধের মধ্যে সে কিন্তু আর যায় না যুদ্ধে। এই যে আমাদের অরণ্যক যুদ্ধে যায় না, যুদ্ধে না যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়, তাদের অনেক হেরে যাচ্ছিল এক পর্যায়ে। পরবর্তীতে সবাই যখন যোদ্ধারা তাকে খুঁজতেছিল, এক পর্যায়ে শেষের দিকে সে যায়, এন্ট্রি মারে যুদ্ধের মধ্যে এবং এই যুদ্ধের মধ্যে জয়লাভ করে ফিরে আসে। এরকম ক্ষমতা ছিল বা সে এরকম সাহসী যোদ্ধা ছিল। আচ্ছা, কিংস প্ল্যান, অর্থাৎ এই যে রাজা ছিল এর মধ্যে, এই রাজা তখন প্ল্যান করলো কি, যে তাকে তার প্যালেসে নিয়ে আসলো, মানে তাদের সেপারেট করলো, এবং সেপারেট করলে এবং তাকে বললো যে সে মারা গেছে, সে আত্মহত্যা করছে, সে মারা গেছে। প্রথমত এটা সে বিশ্বাস করে নাই, পরে তাকে আসলে জোরপূর্বক ভাবে বিশ্বাস করানো হয়। কাকে বিশ্বাস করানো হয়? অর্ণবকে। কিন্তু আসলে রিয়েলিটি কি, বাস্তবতাটা কি ছিল? ইমন্ডা ইজ নট ডেড, সে কিন্তু মারা যায়নি। ইমন্ডা মারা গেছে? ইমন্ডা মারা যায়নি। বিক্রি করে দেওয়া হচ্ছে ইংলিশ স্লেভ ট্রেডার্স যারা রয়েছে, স্লেভ ব্যবসা যারা করে, বাণিজ্য করে, তাদের কাছে কি বিক্রি করে দেওয়া হয়েছে। বিক্রি করে দেওয়া হয়েছে কোথায় বিক্রি করে দেওয়া হয়েছে? সুরিনাম। সুরিনামের মধ্যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেখানে সে তাকে পাঠায় দেওয়া হয়। তারপরে শুরু হয় আমাদের অরণ্যকর সাফারিংস। সে কষ্ট পায়, সে অনেক কষ্ট পায়, সাফারিংস গ্রেটলি। অরণ্যকে সাফারিংস গ্রেটলি, কারণ সে তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। কাকে ভালোবাসতো? ইমোইনটাকে। সে তাকে ভুলতে পারতেছে না, সে তার জন্য ডিপ পেইন ফিল করতেছে, গভীর কষ্ট পাচ্ছে তার জন্য। বুঝতে পারছেন? এন্ড ফাইনালি ইমোইনটা কোথায় পৌঁছালো? সুরিনামের মধ্যে পৌঁছালো, সুরিনামের মধ্যে পৌঁছায় গেল। ক্লিয়ার? এতটুকু বিষয়গুলো কিন্তু আমি ফুললি ডিসকাস করতে পারতেছি না, অর্থাৎ পুরো ঘটনাটা তুলে ধরতে পারতেছি, কিন্তু মেইন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এতে করে কি বোঝা যাচ্ছে কিনা বলেন? জি ভাইয়া যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তার পরবর্তী ঘটনা, যখন মূলত অরণ্যক কি ভবঘুরে হয়ে গেল, অরণ্যক ভবঘুরে হয়ে গেল, তার কোনো কিছু ভালো লাগতেছে না, এই সেই, এবং অরণ্যক পরে অরণ্যকর সাথে সেম ঘটনাটাই ঘটলো, বিশ্বাসঘাতকতার একটা ঘটনা ঘটলো। তাকে ট্রিক করে, তার সাথে খুব চালাকি করে কি করা হয়? তাকে ক্যাপচার করা হয়, তাকে বন্দি করা হয়। কি ঘটনাটা কারো মনে আছে? বলতে পারবেন? ভাইয়া ওকে মানে ইনভাইট করছিল পার্টির, কিন্তু ওইখানে পার্টিতে গিয়ে ওদেরও ওই স্ল্যাব হিসেবে বিক্রি করে দিয়ে দেয়। একটা ইংলিশ ক্যাপ্টেন ছিল, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক থাকার দরুন তার যে যোদ্ধারা আছে তাকে আমন্ত্রণ জানায় তার শিপের মধ্যে। তো এই শিপের মধ্যে যখন আমন্ত্রণ জানালো, সবাই গেল, এবং পরবর্তীতে তাদেরকে কি করা হলো? তাদেরকে বেশি করে মদ খাওয়ানো হলো, মদ খাওয়াটায় তাদেরকে বেহুশ করা হলো, এবং বেহুশ করার পরবর্তী সময় মূলত তাদেরকে চেইন দিয়ে বেঁধে রাখা হলো। সে এবং তার সাথে যতগুলা ক্রু ছিল, যাত্রী ছিল, ওখানে সবাইকে বেঁধে রাখা হলো, সবাইকে ক্যাপচার করে ফেললো। কে? এই এই যে ইংলিশ ক্যাপ্টেন। বুঝতে পারছেন? এবং পরবর্তীতে মূলত তারা কি করলো? যখন তারা জেগে উঠলো, দেখতে পেলো তাদেরকে বন্দি করা হয়েছে, তারা মূলত তখন কি করলো? তারা মানে অনশন করলো, যে আমাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে আমরা অনশন করবো। এবং অনশন করতেছে, অনশন করার মধ্যে দেখতেছে ক্যাপ্টেন যে আসলে যদি এরা অনশন করে মারা যায় তাহলে তার লস হয়ে যাবে। সে একটা বুদ্ধি করলো যে ঠিক আছে, আমি তোমাদেরকে ফ্রি করে দেবো, মুক্ত করে দেবো, তোমরা। তাদের হাতের শিকল টিকল সব খুলে দিয়ে তাদেরকে মুক্ত করে দিল এবং তাদেরকে বললো ফ্রি করে দেবো। এই পর্যায়ে কিন্তু শিপ তো ছেড়ে দিয়েছে, শিপ চলে গেছে কোথায়? একদম সুরিনামে। কোথায় চলে গেছে? সুরিনামে। এন্ড ফাইনালি তারা রিয়ালাইজ করতে পারলো যে আসলে আমাদের সাথে কি চালাকি করা হয়েছে, এবং আমাদেরকে অ্যাজ আ স্লেভ হিসেবে বিক্রি করে দিয়েছে এই চতুর ক্লেভার ক্যাপ্টেন। বোঝা গেছে? জি ভাইয়া। তো তাদেরকে সবাইকে বিক্রি করে দেয়। এন্ড ফাইনালি আমরা সেখানে গিয়ে দেখতে পাবো
যে সুরিনামে, তাহলে আমাদের একই সাথে ইমোইন্ডা এবং কে অরুণপ্পু। অরণ্যপ্পু অরুণপ্পু। কোথায় এখন অবস্থান করতেছে? সুরিনামে। আচ্ছা, একটা প্লান্টেশন ছিল, কি নাম প্লান্টেশনের? পারহান, পারহাম প্লান্টেশন, তাই না? ভাইয়া পারহাম বলতে কি বোঝানো হয়? জায়গার নাম। এই যে পারহাম প্লান্টেশন, এটার ওনার হচ্ছে কে? ওনার নাম কি ভুলে গেছেন আপনারা? ওগুলো তো ব্রিড কোশ্চেন আসবে। এই যে উইলবি, উইলবি এই পারহাম প্লান্টেশনের ওনার ছিল কে? উইলবি, বুঝতে পারছেন? আর এটা দেখাশোনা জি করতো ভাইয়া। কে? এইটা দেখাশোনা করতো কে বলেন? টেফরি। দেখাশোনা করতো, দেখাশোনা করতো, অবজার্ভ করতো, দেখাশোনা করতো। এইগুলো তো আপনাদের মুখস্থ থাকার কথা, এগুলো তো আপনাদের মুখস্থ থাকার কথা। ব্রিফ কোশ্চেন গুলো পড়েন নাই আপনারা? জি ভাইয়া পড়ছি, আর একটা সাবজেক্ট পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। না, সমস্যা হলে তো হবে না। আচ্ছা, তো এখন তাহলে সুরিনামের ঘটনা আপনারা এখন জানবো। লাইফ ইন সুরিনাম, অর্থাৎ তাদের লাইফ ইন সুরিনাম, তাদের সুরিনামের জীবন। এখানে আমরা দেখতে পাবো কি তারা এই অরণ্যক এবং ইমোইন্ডা দুইজনকেই এই সুরিনামেই কি এজ আ স্লেভ হিসেবে কি বিক্রি করে দেওয়া হয়েছে, তাই তো? তো এখানে জি ভাইয়া। ইমোইন্ডা, এই সুরিনামে ইমোইন্ডার নাম কি ছিল? ক্লেমেন। ক্লিমেনি। আর হচ্ছে অরণ্যকের নাম কি ছিল? সিজার। সিজার। এটাও মাথায় রাখবেন, ক্লিমেনি আর হচ্ছে সিজার। তাহলে এদের হচ্ছে এটা কি স্লেভ নাম, এটা হচ্ছে স্লেভ নাম। এজ এ স্লেভ হিসেবে তাদের এই নামগুলা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে কে? ইমোইন্ডা, এটা হচ্ছে অরণ্যক। ক্লিয়ার? জি ভাইয়া। তো এখানে মূলত যখন সে আসলে এই সুরিনামে আসে, সুরিনামে তাকে যে ট্রিট করবে, অর্থাৎ এজ আ স্লেভ হিসেবে যেমনটা ট্রিট করা উচিত, এই সিজারকে অর্থাৎ অরণ্যকে সেভাবে কিন্তু ট্রিট করতেছে না। কারণ তাকে দেখে মনে হচ্ছে সে অনেক চালাক, সে অনেক সাহসী, সে অনেক বুদ্ধিমান এবং সে একজন যোদ্ধা এবং সে একটা রয়্যাল ফ্যামিলির কোনো একটা মেম্বার। তাকে দেখে সেখানকার সবাই বুঝতে পারতেছে। দ্যাট ইজ ওয়াই তাকে সবাই ওইভাবে ট্রিট করতেছে না অন্যান্য স্লেভদের সাথে যেভাবে ট্রিট করা হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে সেখানে অর্থাৎ এই সুরিনামের মধ্যেও সে কি রেসপেক্ট পাচ্ছে, সম্মান পাচ্ছে, পাচ্ছে কিনা? কারণটা কি? তার নভেল ব্যাকগ্রাউন্ড, তার নভেল নভেল বুঝতে পারছি, নভেল ব্যাকগ্রাউন্ডের কারণে মূলত তাকে সবাই কি করতেছে? রেসপেক্ট করতেছে। তার স্ট্রেংথ, তার বুদ্ধি, এগুলো সবাই কি করতেছে? প্রশংসা করতেছে। বুঝতে পারছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। এন্ড ফাইনালি এই ইমোইন্ডার সাথে তাদের কি হয়? দেখা হয়ে যায়। এক পর্যায়ে তাদের সাথে দেখা হয়ে যায় এবং তখন সেখানকার তত্ত্বাবধানে যিনি আছেন তার সাথে কথা বলে এবং কথা বলে তাদের বিয়ে দেওয়া হয় এবং তারা একই সাথে বসবাস শুরু করে। বোঝা গেছে? জি ভাইয়া। এবং তারা একসাথে থাকা শুরু করে এবং তাদের লাইফটা সুন্দরভাবে আনন্দে, এতদিন পর তাকে পেয়েছে, আনন্দে তারা জীবন কাটাতে শুরু করে এবং তাদের জীবন খুব সুন্দরভাবে চলতে থাকে। এরকম করে তাদের জীবনটা চলতেছে। কিন্তু এর মধ্যেই দেখা গেল ইমোইন্ডা প্রেগনেন্ট হয়ে গেল। কি হলো? প্রেগনেন্ট। ইমোইন্ডা প্রেগনেন্ট। ইমোইন্ডা বিকামস প্রেগনেন্ট। তার মানে তাদের সাথে যখন বিয়ে হয়ে গেল, তার কি হলো? পরবর্তীতে প্রেগনেন্ট হয়ে গেল ইমোইন্ডা। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এতে করে
অর্ণব এবং ইমোইনটা খুবই খুশি হলো, কারণ সে মা হতে চলেছে, সে বাবা হতে চলেছে। তো খুব তাদের আনন্দ ধরে রাখে কে, কিন্তু এর মধ্যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন তাদের মধ্যে তৈরি হয়ে গেল, কঠিন একটা অবস্থার তৈরি হলো। এখন যে সমস্যাটা, যে অর্ণব এখানে চিন্তা করতে থাকলো যে আমি তো এজ আ স্লেভ হিসেবে আছি, এখানে কি রয়েছি, এজ আ স্লেভ হিসেবে, তাই তো? কিন্তু এজ জি আ স্লেভ ভাইয়া। হিসেবে সে কখনোই থাকতে চায়নি, বা সে তো একটা নোবেল ফ্যামিলির ছেলে, সেখানে এজ আ স্লেভ হিসেবে থাকবে। তখন সে চিন্তা করতেছে যে আসলে এই স্লেভারি প্রথা যেটা রয়েছে, স্লেভ হিসেবে যে রয়েছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, ঠিক আছে, কিন্তু আমার যে সন্তান রয়েছে, আমার সন্তান এজ আ স্লেভ হিসেবে থাকতে পারে না, পারবে না। যে আমার সন্তান যে আগত সন্তান যে আসবে, সেও কিন্তু এজ আ স্লেভই থাকবে, সেও অনেক দাসত্ব করতে হবে তাকে। আমি আছি, ঠিক আছে, আমার ওয়াইফ আছে, ঠিক আছে, কিন্তু আমাকেও আমার সন্তানকেও এজ আ স্লেভ হিসেবে থাকতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসটাই তার মাথার মধ্যে ঘুরতেছে, এবং সে চিন্তা করলো এখান থেকে মুক্তি পেতে হবে। এখান থেকে মুক্তি পেতে গেলে তাকে কি করতে হবে? বিদ্রোহ করতে হবে। কি করতে হবে? রিবেলিয়ন। বিদ্রোহ। রিবেলিয়ন, বিদ্রোহ। সে বিদ্রোহ করবে কাদের কাছে, কাদের সাথে? বলেন। সে ঠিক করলো, একটা প্ল্যান করলো, যে এই যে, আচ্ছা আপনারা কথা বলতেছেন না কেন? আপনারা কি একেবারেই জানেন না, এই জন্য কথা বলতেছেন না, না কি কারণে? আই ওয়ান্ট টু নো দিস রিজন। জানেন না, পড়েন নাই এটা? অরণ্য পড়েন নাই? জি পড়ছি ভাইয়া, ভাইয়া। পড়া আছে। ঠিক আছে। সবাই সবাই চুপচাপ থাকেন কেন? দুই একজন শুধু কথা বলতেছে, বাকিরা সবাই চুপচাপ আছে কেন? ওয়াই? কথা বলতে হবে না? কথা না বললে কেমনে হবে? এটাই অবস্থা। সবাই তো পড়ছেন মোটামুটি, আমার আগে তো আপনারই বলে দেওয়ার কথা। ব্যানিস্টার কে? ব্যানিস্টার হচ্ছে ডেপুটি গভর্নর সুরিনামের। বায়াম হচ্ছে ডেপুটি গভর্নর। বায়ামসের ইনফোর্সার। ব্যানিস্টার যে মূলত অর্ণবকে হত্যা করেছিল। জি ভাইয়া। মানে তার উপরে আর কি অরণ্যকে পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব দেয় বায়াম। হ্যাঁ, তার নির্দেশে, বায়ামের নির্দেশে ব্যানিস্টার তাকে হত্যা করে। আচ্ছা, তো তখন তারা ঠিক করলো এই রিবেলিয়ন, অর্থাৎ রিবেলিয়ন যেটাকে বলা হচ্ছে দা প্ল্যান ফর রিবেলিয়ন, সে ঠিক করলো যে সে একটা অ্যাকশনে যাবে, সে সিদ্ধান্ত নিল সে একটা অ্যাকশনে যাবে। কি অ্যাকশনে? যে এই স্কেপ স্লেভারি, এই স্লেভারি থেকে সে দাসত্ব থেকে কি পালাই যাবে, তারা তারা বিদ্রোহ করবে, তারা আন্দোলন করবে, এটা করবে। সে অন্যান্য যে স্লেভরা ছিল তাদের সাথে কথা বলে, এবং অন্যান্য যে স্লেভরা রয়েছে সবাই তাকে রেসপেক্ট করে, সবাই তাকে রেসপেক্ট করে, তার কথা শুনে, এবং সবাই তার সাথে তাদেরকে কোনোভাবে কনভিন্স করে। তারা একটা জঙ্গলের মধ্যে মিটিং করে, এই বিষয়গুলা তারা ঠিক করলো যে আমরা কি করব, এই ইংলিশ কলোনিস্ট যারা রয়েছে, কলোনাইজার যারা রয়েছে, তাদের বিদ্রোহে কি করব, বিদ্রোহ করব। বিদ্রোহ করবে। এবং এই বিদ্রোহ শুরু হয়ে গেল, বিদ্রোহ শুরু হয়ে গেল। এই বিদ্রোহটাকে লিড করতেছে কে? অরণ্যক লিড দিচ্ছে, তাই না? তারা বিদ্রোহের জন্য প্রস্তুত, রেডি ফর দ্য রিবেল, প্রস্তুত। এবং অরণ্যক তখন ঠিক করলো বা ভাবতেছে যে আসলে আমি হয়তো বা একটা নতুন জীবন পাবো, আমরা হয়তো বা নতুন জীবন পাবো যদি আমরা বিদ্রোহটা কি করতে পারি, সফলভাবে শেষ করতে পারি। কিন্তু সে সাহসিকতার সাথে এটাকে লিড করে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আসলে একটা ঝামেলা হয়ে যায়। যে কি ঝামেলা হয়ে যায়? এই যে ইংলিশ যে কলোনিস্টরা ছিল, তারা মূলত বুঝতে পারে যে তারা কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছে, বিদ্রোহ করার চিন্তা করতেছে। এখন তাদের চিন্তা ভাবনা যে এটাকে কি করতে হবে, স্টপ করতে হবে, থামাইতে হবে। তারা এই অর্ণকের মাধ্যমে মূলত যে ঠিক করলো যে তারা ফরগিভ করে দেবে, মুক্ত করে দেবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। অর্ণকে জানালো তার মাফ করে দিবে। তাকে মেসেজ দেওয়া হলো, তার কাছে একটা মেসেজ দেওয়া হলো, বার্তা দেওয়া হলো। এবং
যদি তারা মূলত সারেন্ডার করে তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এই ট্রিকটা জানানো হলো কাকে? অর্ণবকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং এর কারণে মূলত সে এই বিদ্রোহটাকে থামালো, যেহেতু আমাদেরকে মাফ করে দিবে এবং আমাদের মুক্ত করে দিবে, সেহেতু তারা কি করলো? তারা তখন ঠিক করলো যে তারা সারেন্ডার করবে এবং সারেন্ডার করলো। বুঝতে পারছেন? সারেন্ডার করার পর জি ভাইয়া। অর্ণবের সাথে যে ঘটনাগুলো ঘটে, এই তাহলে এখানে কি বিদ্রোহটা কি থেমে গেল নাকি চলতেছে? থেমে গেল। যখন ক্যাপচার্ড হয়ে গেল সে কি বন্দী হয়ে গেল তাদের কাছে, ধরা দিল, সারেন্ডার করলো। তারপরে তার যে আশা ছিল, তার যে ফ্রিডম ছিল, সবকিছু সে হারায় ফেললো। অর্থাৎ তার যে হোপ ছিল, ফ্রিডম ছিল, এগুলো কি সে হারায় ফেললো। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এখানে ধরা পড়ার পরে তাদের কথাবার্তার টোন চেঞ্জ হয়ে গেছে। তাদের শুধু এটা প্ল্যান ছিল বা ট্রিক ছিল, এটা সে বুঝতে পারে। এখন এই অর্ণব ডিসাইড করে বা সিদ্ধান্ত নেয় কিভাবে ইমোইনটাকে সেভ করা যায়, অর্থাৎ আমাকে যেহেতু এরা ধরে ফেলছে, ক্যাপচার করছে, তাহলে আমার সাথে যা তা করতেই পারে। এখন আমি সেভ করব কিভাবে ইমোইনটাকে? তখন ইমোইনটা চিন্তা করতে থাকে যে কিনা এখনো কি হয়েছে, স্লেভ হিসেবে রয়েছে, কারণ আবার তার পেটে সন্তান রয়েছে, সেও এজ আ স্লেভ হবে, তাই না? কারণ সে তাকে খুবই ভালোবাসতো, খুব ডিপলি ভালোবাসতো, যে সে চায় না তার মৃত্যুর পরে তার অবস্থাটা কি হবে সেটা জাস্ট ইমাজিন করতে থাকলো সে, যে আমি যদি মারা যাই আমার ওয়াইফকে তার কি না কি করবে, আমার সন্তানকে কি না কি করবে, এগুলো জাস্ট ইমাজিন করতে শুরু করলো। যে তাদের কাছে এই যে ইংলিশ কলোনিস্ট যারা রয়েছে তারা মূলত তার সাথে কি করবে এটা সে ভাবতে থাকলো, এবং ভাবতেই সে আশ্চর্য হয়ে গেলো যে আমি না থাকলে এরা খুবই বাজে অবস্থা করবে আমার ওয়াইফের, আমার সন্তান। বুঝতে পারছেন? জি ভাইয়া। তখন সে ঠিক করলো যে ডেথ, একটা কথা আছে, ডেথ ইজ বেটার ফেট দ্যান লিভিং ইন ডিসগ্রেস। অর্থাৎ বিষয়টা এরকম, ডেথ ইজ বেটার দ্যান আ স্লেভ। মৃত্যুটাই হচ্ছে কি, একজন স্লেভ হিসেবে থাকার থেকে মৃত্যুটাই ভালো, মৃত্যু ভালো। ডেথ ইজ বেটার দ্যান আ স্লেভ, অর্থাৎ একজন স্লেভ দাস হওয়ার থেকে মৃত্যুটাই ভালো, এই কথাটা। অর্থাৎ এটা হচ্ছে একটা হার্ট ব্রেকিং ডিসিশন, তার হৃদয়ে ভাঙার মতো একটা সিদ্ধান্ত, যে সে ঠিক করলো যে সে ইমোইনটাকে এখন হত্যা করবে। এখন সে যখন এই বিষয়গুলো ইমোইনটা সেখান থেকে পালায় যায়, ইমোইনটার সাথে যখন শেয়ার করে বিষয়গুলা, ইমোইনটার সাথে শেয়ার করে যে দেখো এরা হয়তোবা আমি এই বিদ্রোহে যুক্ত হয়েছি, তারা আমাকে খুব ট্রিক করে আমার সাথে চতুরামি করে আমাকে ধরার পরে তারা আমাকে হয়তোবা হত্যা করবে, কিন্তু আমার হত্যার পরে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার হত্যার পরে তোমার উপরে, অর্থাৎ তোমার সাথে কি কি করবে তারা, চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে হত্যা করব। যখন সে এটা বলে ইমোইনটাও রাজি হয়ে যায়, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেয় সে, কারণ সেও বুঝতে পারতেছে যে সে তাকে কতটা ভালোবাসে, যে সে মারা যাওয়ার পরে তার কষ্টটাকে নিয়ে চিন্তা করতেছে, এই জন্য সে অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এন্ড পরবর্তীতে মূলত তার সিদ্ধান্তে তাকে ছুরি দিয়ে তাকে হত্যা করে ফেলে, কাকে? ইমোইনটাকে সে হত্যা করে ফেলে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে চিন্তা করছেন এই স্লেভারির জন্য, এই কলোনিয়ালিজমের জন্য কি একটা অবস্থা তৈরি হয়েছে। তো পরবর্তীতে যখন, জি, কলোনিয়ালিজম এটা কিভাবে সম্পৃক্ত এটা আরেকবার বুঝান, স্লেভারিটা বুঝতে পারছি। কলোনিয়ালিজম উপনিবেশবাদ, ব্রিটিশরা তারাই তো শাসন করতেছে, কলোনি স্থাপন করতেছে, ওখানে কেমন আচরণ করতেছে এই যারা স্লেভ হিসেবে আছে তাদের কলোনির মধ্যে আছে। নরমালি চিন্তা করেন, ব্রিটিশরা যখন ভারতবর্ষে ছিল আমরাও তো অংশ ছিলাম, আমাদের কি জোর করে দিয়ে নীল চাষ করাইতো না? আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে নাই? সেম জিনিস, সেম। বুঝতে পারছেন? তাহলে উপনিবেশবাদের মধ্যে কি হয়,
রিয়েলাইজ করতে পারছেন? সে ঠিক সেরকমই। এখন আমরা যে বিদ্রোহ করছি, যখন ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কি আন্দোলন করি নাই, বিদ্রোহ করি নাই? আমরাও করছি, আমাদের দাদারা করছে, আমাদের দাদার বাবারা করছে তাদের সাথে, কারণ প্রায় তো 200 বছর তারা আমাদেরকে শাসন করছে। আন্দোলন করছে, আন্দোলন করে কি মারা যায় নাই? যারা আন্দোলন করছে জি ভাই। প্রমিনেন্ট নেতাগুলোকে ধরে নিয়ে মেরে ফেলেনি তারা? জি ভাইয়া। ঠিক সেরকমই বিষয়টা, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। আচ্ছা, তো এর পরবর্তীতে যখন তাকে আবার ধরে ফেললো, কাকে? তাকে মৃত্যুর পর, অর্থাৎ তাকে হত্যা করার পরে এই অরণ্যকে আবার তারা, এই কলোনিস্টরা ধরে ফেললো। ধরে ফেলার পরে তাকে জনসম্মুখে নিয়ে আসা হলো এবং তারা ঠিক করলো যে তাকে একটা আনইমাজিনেবল পেইন প্রদান করবে। আনইমাজিনেবল, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, ওইরকম একটা পেইন দিবে, কষ্ট দিয়ে তাকে হত্যা করবে। এবং এই হত্যাটা একটা নজির হয়ে থাকবে। পরবর্তীতে কোন স্লেভ যাতে করে কোনো ধরনের বিদ্রোহ করার না সাহস পায়, সেরকম একটা হত্যা তারা প্রদান করবে। এর মধ্যে আবার এখানে যুদ্ধ হয় তাদের সাথে, এই যে রিবেলিয়নের মধ্যে একটা যুদ্ধ হয় এখানে, আমাদের মহিলারাও যুদ্ধ, হ্যাঁ, ও হচ্ছে গভর্নরকে হত্যা করতে চায়, তাই না? হ্যাঁ, তীর নিক্ষেপ করে তার দিকে, বিষাক্ত তীর। আচ্ছা, পরবর্তীতে এরকম একটা নজির করবে যেখানে মূলত কি করবে, এমন একটা হত্যা প্রদান করবে। অরণ্যকুর মৃত্যুটা এখন আমরা দেখবো, কি খুব কষ্টে তাকে হত্যা করা হয়েছে। প্রথমত ব্যানিস্টার তাকে বলেছিল যে তোমার মৃত্যুটা হবে ডাই লাইক আ ডগ। কে বলেছিল? ব্যানিস্টার। ব্যানিস্টার বলছিল ডাই লাইক আ ডগ, কুকুরের মতো করে তোমাকে হত্যা করা হবে। এবং এই সিজারের মৃত্যু, সিজার ডেথ, ইজ বেটার দেন এ স্লেভ, এটা কি অরণ্যকের কথা ছিল? তার চিন্তা ভাবনাটা এটা ছিল যে আসলে মৃত্যুর দাসত্ব থেকে মৃত্যু হয়। আচ্ছা, এটা কোটেশন হিসেবে ইউজ করা যাবে? না, এটা কোটেশন হিসেবে ইউজ করার দরকার নাই। কোটেশনটা এটা একটু মনে হয় আলাদা ভাবে আছে কথাটা, এটা আমি ইজি করে দিয়েছি আর কি। আচ্ছা, এখানে দেখি সিজার ডেথ। সিজার ডেথটা কি? প্রথমত তার কাট অফ হিজ জেনিটাল, কাট অফ হিজ জেনিটালস, প্রথমত তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। তার পুরুষাঙ্গ কেটে কি আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, এই কাজটা করে তারা। প্রথমত এটা। তারপরে হচ্ছে কাট অফ হিজ ইয়ার্স, তার কান কেটে ফেলা হয়, তার কান কেটে ফেলা হয়। এই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হিজ নোজ, জি ভাইয়া। তার নাক কেটে ফেলা হয়, তার নাক কেটে ফেলা হয়। কাট অফ হিজ আর্মস, তার বাহু কেটে ফেলা হয়। প্রথমে একটা বাহু কেটে তারপরে আরেকটা বাহু কেটে ফেলা হয়। এভাবে তাকে আসলে হত্যা করা হয়, অর্থাৎ তাকে মূলত এইভাবে সবার সামনে হত্যা করা হয়। বুঝতে পারতেছেন কতটা ভয়ানক ভাবে? ভয়ানক কিনা? জি ভাইয়া। এতটা ভয়ানক ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ব্যানিস্টার হত্যা করে, কার কথা মতে? বায়ামের কথা মতে তাকে হত্যা করে, এভাবে মৃত্যুটা দেওয়া হয়। তাহলে এই যে মানুষ যে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম বা স্লেভারির জন্য কি একটা করুণ পরিণতি হতে পারে, সেটা এই নভেলের মধ্যে দেখানো হয়েছে। আফরাবেন আমাদের দেখিয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাদের প্রশ্ন কি কি আছে বলেন দেখি।
প্রথম যে প্রশ্নটা, এখানে 4টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন করব। 4টা প্রশ্ন রয়েছে, 3টা প্রশ্ন করব। অ্যান্টি কলোনিয়ালিজম ইন অরনকো, একটা প্রশ্ন রয়েছে না? জি ভাইয়া। এই যে অ্যান্টি কলোনিয়ালিজম, যে এটা আসলে কলোনিয়ালিজমটা কি? উপনিবেশবাদ। উপনিবেশবাদের পক্ষে কথা বলছেন না এখানে বিপক্ষে? বিষয়গুলো তুলে ধরেছেন, বলেন তো। যদি পক্ষে হয় তাহলে অবশ্যই ভালো জিনিসটাকে তুলে ধরবে, যদি বিপক্ষ হয় তাহলে অবশ্যই খারাপ জিনিসটাকে তুলে ধরবে। তাহলে এখানে মূলত কলোনিয়ালিজম নাকি অ্যান্টি কলোনিয়ালিজম? অ্যান্টি কলোনিয়াল। তাহলে ইট ইজ অলসো আ থিম অফ দিস নভেলা, অ্যান্টি কলোনিয়ালিজম। তাহলে এই যে অ্যান্টি কলোনিয়ালিজম থিমটা রয়েছে, এটাকে আমাদের ডিসকাস করতে বলছে। অর্ণকের মধ্যে যে অ্যান্টি কলোনিয়ালিজম থিমটা রয়েছে, এটা কি করতে বলছে? ডিসকাস করতে বলছে। প্রশ্ন আছে কিনা বইয়ের মধ্যে? জি ভাইয়া আছে। প্রথমত জি এখানে ভাইয়া। অ্যান্টি কলোনিয়ালিজম যেটা হচ্ছে থিম, এটাকে কি করতে বলছে? ডিসকাস করতে বলছে। ডিসকাস করতে বলছে। প্রথমত আমরা এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে যে বিষয়টা দেখতে পাবো, যে আসলে আফরা বেন সম্পর্কে, তিনি একজন প্রফেশনাল কি ফিমেল রাইটার। কে? আফরা বেন হচ্ছে কি একজন প্রফেশনাল ফিমেল রাইটার। এটা 1688 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে বেস্ট নোন নভেল তার একটা, তাই না? এই নভেলটা আসলে প্রোটেস্ট করে স্লেভারি। কোনটা প্রোটেস্ট করে? স্লেভারি এবং এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ। এই শোষণ, অর্থাৎ এটা কি করে? বিরোধিতা করে। করে কিনা? প্রোটেস্ট করে কিনা? জি ভাইয়া। এবং তাহলে এখানে কি ফোকাস করে এই নোবেলটাতে? লাভ এন্ড ফ্রিডম। ভাইয়া এক্সপ্লয়টেশন মানে কি বলছেন? শোষণ। ফ্রিডম ভার্সেস ভার্সেস কি? স্লেভারি। তাহলে ফোকাস কি? ভালোবাসা এবং কি স্বাধীনতা, অর্থাৎ ইমোইন্ডার প্রতি তার ভালোবাসা এবং স্বাধীনতা, স্লেভারি থেকে তাদের স্বাধীনতার যে একটা চেষ্টা ছিল, কোনটার সাথে? এই স্লেভারি। এটার সাথে কি ফোকাস করতেছে কিনা এই জিনিসগুলো বলেন? নভেলটা যে বললাম আপনাদের, আলোচনা করলাম এতক্ষণ ধরে, তাতে করে কি আমরা এই জিনিসটা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বোঝা গেছে। তারপরে আমরা যদি এজ এ সামারি হিসেবে একটু দেখি, সামারি অফ দ্য প্লট, সেকেন্ড স্ট্যান্ডার্ড যেগুলো যে বিষয়টা আছে, সামারি অফ দ্য প্লট যদি আলোচনা করা যায়, তাহলে এখানে আমরা কোন বিষয়টা পাবো? যে অরণ্যক সম্পর্কে একটু বলা আছে। অরণ্যক কে? একজন অরণ্যক ব্ল্যাক প্রিন্স। ব্ল্যাক আফ্রিকান একজন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই বিষয়গুলো প্রশ্ন যেগুলো রয়েছে আমি কিন্তু আপনাদের স্ক্রিনে পড়াচ্ছি না, একটু রেসপন্স করবেন সবাই। আমি কিন্তু আপনাদের স্ক্রিনে পড়াচ্ছি না। হয়তো স্ক্রিনে পড়াইলে আমি হয়তো লাইন টু লাইন আপনাদের দেখা দিতে পারতাম, স্ক্রিনে পড়াইলে আমি লাইন টু লাইন হয়তো দেখা দিতে পারতাম, কিন্তু আমি লাইন টু লাইন দেখা দিতে পারতেছি না। অন্যান্য ভাইয়েরা কিন্তু লাইন টু লাইন দেখা দিচ্ছে। এতে করে কি কারো সমস্যা হচ্ছে নাকি আমিও ওই রিপন ভাই জাহিদ ভাইয়ের মতো স্ক্রিনে পড়াই দেবো আপনাদের? বলেন, যদি সেরকমটা হয় তাহলে বলেন। না দাদা, এভাবে ঠিক আছে। এভাবে ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ভালো বোঝা যায়, মনে থাকে ভালো। জি, আমাদের পড়ার থেকে যখন বেশি আমরা শুনবো তখন বেশি মনে থাকে বিষয়গুলো। যখন পড়ার থেকে বেশি শুনবো আমরা তখন মনে থাকে। আমি কিন্তু এই জন্যই করতেছি, কারণ পড়তে তো আপনিও পারবেন। আমি যখন আপনাকে পড়াই দিব, এটা আসলে আপনি পড়া বা আমি পড়াই দেওয়া সেম জিনিস, আলাদা কোনো জিনিস না। হয়তোবা এখন আপনাদের আকর্ষণটা আমার দিকে আছে, আমি যা পড়াচ্ছি সেটার দিকে আপনারা কনসেন্ট্রেট করতে পারতেছেন। যখন আমি ধরেন স্কুল ক্লাস নেব তখন হয়তোবা আপনাদের ওই কনসেন্ট্রেশনটা থাকবে না, এখন যেটা কনসেন্ট্রেশন আছে। হ্যাঁ দাদা, আমি মনে করি। আচ্ছা, তাহলে অরণ্যক ব্ল্যাক আফ্রিকান একজন প্রিন্স, তাই তো?
হ্যাঁ জি ভাইয়া। সে একজনকে ভালোবাসে, তার নাম কি? মইন্ডা। হ্যাঁ দাদা এবং সে কি একটা ভিকটিম, অ্যাজ আ ভিকটিম। কিসের একজন ভিকটিম? স্লেভারি। সে এবং তার ওয়াইফ একটা ভিকটিম, স্লেভারি ভিকটিম হিসেবে তারা কাজ করতেছে, তাই নয় কি? জি ভাইয়া। যেখানে মূলত অরণ্যকে কিভাবে স্লেভ হিসেবে পাঠানো হয়? ট্রিক করে, তার সাথে ট্রিক করা হয় না ক্যাপ্টেন? হ্যাঁ দাদা জি ভাইয়া। শিপের ক্যাপ্টেন ইংলিশ স্লেভ, ইংলিশ ক্যাপ্টেন তাদেরকে জাহাজের মধ্যে তুলে তাদেরকে খুব বলে যে পার্টি করবে, তারা আনন্দ করবে, এবং আনন্দ করে এবং তাদেরকে মদ টদ খাওয়ায়, কি বেহুশ করে ফেলে তাদেরকে বন্দি করে ফেলে। বন্দি ওই করে পরবর্তীতে কি করছে কি অরণ্যকর দাদার পরামর্শ করছে নাকি নিজে নিজে করছে? কোনটা? ওই ইংলিশ ক্যাপ্টেন উনি যেটা ওনার সাথে বিশ্বাসঘাতকতা করছে ওটা কি অরণ্যকর দাদার পরামর্শে করছে? না, সে এবং তার সহযোদ্ধাদের নিয়ে গেছে। ওরা আসলে তারা একটা যুদ্ধে জয়লাভ করেছিল, সেখানে ভিক্টোরিয়া অর্জন করছিল। এই ইংলিশ ক্যাপ্টেন তাদের সাথে কি এর আগেও সম্পর্ক ছিল, তাদের সাথে একটা এই স্লেভ ট্রেড কি বলে ওটা, ইংলিশ স্লেভ মাঝে মধ্যে সেখান থেকে কিনে যান, স্লেভ কিনে নিয়ে যান, স্লেভ কেনা বেচা করে। স্লেভ কেনা বেচা হয়। আমি তো বলছি সেই এলাকাটা এমন একটা এলাকা যেখানে যুদ্ধ লেগে থাকে, যারা যুদ্ধে পরাজিত হয় তাদেরকে স্লেভ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। এই ইংলিশ ক্যাপ্টেন ছিল একজন স্লেভ ট্রেডার, একজন ব্যবসায়ী, যিনি মূলত কি করছেন, তাদেরকে তার সাথে যদি সম্পর্ক ভালো, তাদের সাথে কেনা বেচা হয়, আমন্ত্রণ জানাইছে তার শিপের মধ্যে, এবং সবাই গেছে। বোঝা গেছে? হ্যাঁ দাদা যে কথাটা বলবো, এই যে স্টোরিটা রয়েছে, এই যে স্টোরিটা মূলত কিসের জার্নি বলেন তো? ফ্রিডম টু স্লেভারি, এই যে স্টোরিটা রয়েছে কি দেখায় আমাদের? জার্নি, দ্য স্টোরি শোজ দ্য জার্নি ফ্রম ফ্রিডম টু স্লেভারি, আরেকটা কি? স্ট্রাগল ফর লিবারেশন, স্ট্রাগল ফর লিবারেশন। অর্থাৎ বিষয়টা দেখেন যে এদের জার্নিটাই মূলত এই যে স্টোরিটা রয়েছে, অরণ্যকটের স্টোরিটা রয়েছে, ফ্রিডম টু স্লেভারি থেকে তারা মুক্তি পেতে যাচ্ছে, এটাই তো নাকি? এবং স্ট্রাগল ফর লিবারেশন বলতে কি? স্বাধীনতা। তারা যে কি রয়েছে, বন্দী রয়েছে, স্লেভ হিসেবে রয়েছে, তারা কি চাচ্ছে? তারা সংগ্রাম করে যাচ্ছে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। এন্ড ফাইনালি আমরা দেখতেও পেলাম যে সংগ্রাম করতে গিয়ে সেখানে তার ওয়াইফ এবং তার অনাগত যে শিশুটা সন্তান আছে, সে আসবে পৃথিবীতে না আসার আগেই মারা গেল, এন্ড তার নির্মম একটা মৃত্যু আমরা দেখতে পেলাম। তাহলে তারা কি সংগ্রাম করেই গেছে? স্ট্রাগল ফর লিবারেশন, শান্তি, এই স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, বইটাতে কি মিলাই দেখতেছেন আপনারা? এই বিষয়গুলো আছে নাকি আলাদা কোনো বিষয় আছে? না ভাইয়া এইগুলাই আছে। সরি, হোয়াট? তারপর হচ্ছে symbolism of colonialism and love. Symbolism of colonialism of love. Of না, colonialism and love. আচ্ছা, এখানে মূলত এই যে স্লেভারিটা কি সিম্বলাইজ করে? স্লেভারি সিম্বলাইজ কলোনিয়াল অপারেশন, অপারেশন বলতে কি? অত্যাচার। তাহলে এই স্লেভারিটা কি নির্দেশ করতেছে? এই যে কলোনিয়াল পরিবেশের কি অত্যাচারটাকে। দাদা একটু বুঝাই দেন, হ্যাঁ, কিভাবে সেটা একটু বুঝাই দেন। তারা কি দাস হিসেবে রাখছে না?
এরা স্লেভারি মানে কি দাস, দাস হিসেবে ছিল কোথায়? সুরিনামে। সুরিনামের যে মানুষরা ছিল তাদের সাথে কি অত্যাচার, নির্মম আচরণ, তাদেরকে হত্যা করেনি তারা? হ্যাঁ করছে। সেটাই তো কলোনিয়াল অপারেশন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর অন্যদিকে ভালোবাসাটা কি দেখাইছে? অ্যান্টি কলোনিয়ালিজম। হ্যাঁ, ভালোবাসা হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিজম হিসেবে রিপ্রেজেন্টেড হয়েছে। অ্যান্টি কলোনিয়ালিজম, রেসিস্ট্যান্ট। ভালোবাসাটা কি দেখাইছে আমি বলতেছি, লাভ, অ্যান্টি নিয়ালিজম, অথবা আমরা যদি বলি এটা যে টুল অফ কি যেন আছে, রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স বলতে আসলে সহ্য করার ক্ষমতা। এই ভালোবাসার জন্য তারা এগুলো কি সহ্য করেছে। এই যে অপারেশনটা রয়েছে, এরা কি ভালোবাসার জন্য, কিন্তু ভালোবাসার জন্যই সহ্য করে গেছে, তাই তো? নাকি অন্য কিছু? হ্যাঁ অ্যান্টি কলোনিয়ালিজমটা কেমন হলো লাভের সাথে সম্পর্কিত? অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি কলোনিয়ালিজম বলতে আসলে কি বুঝি আমরা? উপনিবেশ বিরোধী। বিরোধিতা। বিরোধী। এই যখন অর্ণব তাকে ভালোবাসে, তার ভালোবাসা, তাকে বিয়ে করলো, বিয়ে করে সে কি তার ভালোবাসার জন্য, তার সন্তানের জন্য কি করেছে? বিদ্রোহ করেনি, নাকি সে নিজের জন্য করছে? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এই জন্য জি ভাইয়া। টুল অফ রেসিস্ট্যান্স, সহ্য করার ক্ষমতা। এই ভালোবাসার জন্য সবকিছু সবকিছু সহ্য করে আসতেছে, এবং সহ্য করে এসে যখন এক পর্যায়ে তারা দেখতে পাচ্ছে যে কোনো লাভ হচ্ছে না, আমাদের কিছু একটু করতেই হবে, নাহলে আমরা এই ঝামেলা থেকে বের হইতে পারবো না, এই দাসত্ব থেকে মুক্তি পাবো না, তখন তারা সিদ্ধান্ত নেয় অ্যান্টি কলোনিয়ালিজম। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই অরলোক এই যে ফাইট করে কাদের সাথে? এই যে ইংলিশ কলোনিস্ট যারা আছে তাদের সাথে ফাইট করে। কেন ফাইট করে? দুটি কারণে। একটা হচ্ছে কি ফ্রিডম, আর একটা হচ্ছে স্লেভারি, স্বাধীনতা এবং এই দাসত্ব থেকে মুক্তি, তাই তো? দাদা আরেকটা তো ভালোবাসার জন্য। হ্যাঁ বলেন। ভালোবাসার জন্য তো ফাইট করে। হ্যাঁ আমরা দেন, সমস্যা নেই, লাভ দিতে পারি, সমস্যা নেই। ওই ইমোইন্ডাস ফ্রিডমের জন্যই তো ওই ভালোবাসা তো ওখানেই আসতেছে। এখানে ফাইট করে কেন? যে অরণক ফাইটস ফর ইমোইন্ডাস ফ্রিডম টুয়াইস, দুইটা জিনিসের জন্য। কি কি সেগুলা? ওয়ান্স হচ্ছে ফ্রিডম, আর একটা হচ্ছে স্লেভারি। কার জন্য? ওই তার ভালোবাসা ইমোইন্ডার জন্য। তো সেম জিনিস, একটা জিনিসই তো। কি শুরু হলো? ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। তারপরে আমরা কি দেখতে পাবো? ইমোইন্ডাস রোল এন্ড স্যাক্রিফাইস। ইমোইন্ডার কি স্যাক্রিফাইস করছে কিনা? হ্যাঁ দাদা। জীবন দিয়ে দিল। এখানে কে কে দিতে রাজি ভালোবাসার জন্য জীবন? কেউ আছে এমন? কি বলেন দাদা? না। চেহারাগুলো দেখি। ভালোবাসার জন্য জীবন দিতে পারবেন কে? পারবো না। আরে পারতাম না। নাই সেরকম কোন সাহসী ব্যক্তি বলবো নাই। ভাইয়া আগে বিয়ে করি, তারপর চিন্তা ভাবনা করবো দিব কিনা। বিয়ে করে তো হাজবেন্ডের জন্য জীবন নাকি? ভালোবাসার জন্য জীবন, প্রেমিকের জন্য জীবন দিতে হবে। ভাইয়া হাজবেন্ড তো হবে, প্রেমিক তো না। হাজবেন্ডের প্রতি কি ভাইয়া ভালোবাসা থাকে না? শুনেন প্রেমিকের প্রতি ভালোবাসা থাকে। শোনেন, আপনারা যে এত নাটক করেন, এত ঢং করেন, আমার বয়ফ্রেন্ড নাই ভাইয়া, এই নাই সেই নাই, কিন্তু ঠিকই আপনাদের বয়ফ্রেন্ড আছে সবার, ম্যাক্সিমাম ভাইয়া বিয়ের বয়সে কেউ প্রেম করে? ম্যাক্সিমাম এখানে রিলেশন করে, ম্যাক্সিমাম যারা এখানে আছে, যাদের বিয়ে হয়েছে তাদের হিসাব তো আলাদা,
ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে ভাইয়া। মেরিট, তারা ম্যাক্সিমাম রিলেশনে এঙ্গেজ। মানে আমার জি ভাইয়া, 100% গ্যারান্টি দিয়েন না, কারণ সবাই তো আর এক না। আমি ম্যাক্সিমাম বলছি, প্রমাণ করে দিয়ে দিব। বেশি কথা বলতেছেন আপনি। ভাই কি বলবেন বুঝতে পারি নাই, ট্রেন গেল তো। প্রমাণ করে দিয়ে দিব। ভাই খুঁজেও পাবেন না। এইভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, এভাবে দিয়ে দেবো প্রমাণ করে, প্রমাণিত। এই অঙ্ক করেনি ভাইয়া তার মানে আপনিও প্রেম করেন? কে? তার মানে আপনিও প্রেম করেন? না, আমি প্রেম করি না। আমি প্রেম করি না। আমি একদম পিওর সিঙ্গেল। আমি বিয়ে করবো, বুঝছেন? আমি বিয়ে করবো, প্রেম করবো না। আমি বিয়ে করবো খুব রিসেন্ট, খুব ভাই তাড়াতাড়ি এটা বিয়ে তো করবো। তাহলে আপনার কোথাও কেউ বিশ্বাস করবে আপনাদের না। একটা নোটিশ দিয়ে দিই। আমার বাসা থেকে মেয়ে দেখতেছে, আমার দেখা নাই যদিও, মেয়ে দেখতেছে তারা। ইভেন 3-4টা মেয়ের খবর আমার কাছে অলরেডি আসছে। বাসা থেকে বলছে যে এখানে এই মেয়েটা আছে, এখানে এই মেয়েটা দেখছি। দেখে নাই তারা, মানে ঘটক সাহেব আসছে, বলছে আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি তখন আমাকে বলছে, জন্য খুব তাড়াতাড়ি হয়তো আমার বিয়েটা হয়ে যেতে পারে। ভাইয়া কোন এজের মেয়ে বিয়ে করবেন? সেটা তো আমি এখনো জানি না, সেটা তো আমি এখন আমার বাপকে সরাসরি বলতে পারতেছি না। আমাকে বলতেছে ভাইয়া বর্তমানে জেনারেশনটা মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু বিয়ে করতেছে ইন্টারমিডিয়েটও না, আইএ এসএসসি দেয়ই নাই এখনো, ক্লাস 9-10 এর। তাহলে আপনাদের বিয়ে হবে কোন বয়সের পুরুষের লগে চিন্তা করেন দেখি, যারা এখন 3rd ইয়ারে আছেন, যাদের বিয়ে হয়নি। ভাইয়া ওটাই চিন্তা করতেছি। বুইড়া বেটার সাথে। ভাইয়া যাদের মাথায় টাক আছে তাদের সাথে। এই তো বুইড়া বেটা। এই ওই কথা কইেন না, আমারও দেখতেছি চুল কমে গেছে, মাথায় টাক হওয়া শুরু করছে। এই জন্য তাড়াতাড়ি বিয়েটা করতে হবে, আর উপায় নাই। তাড়াতাড়ি বিয়ে করবো, টেনশন নিয়েন না, বুঝছেন? আচ্ছা, তাহলে ইমোইন্ডাস রোল এন্ড স্যাক্রিফাইস, এখানে আর তেমন কিছু বলার কিছু নেই। ইমোইন্ডা কারণ মৃত্যুকে কি চুজ করে নিয়ে নেয়, ডেথ। আমরা সবাই জানি যে ইমোইন্ডা মৃত্যুকে বেছে নেয়। কিসের পাওয়ার? এটা লাভস পাওয়ার, অর্থাৎ তার ভালোবাসার যে ক্ষমতা। ভালোবাসা না থাকলে ওর প্রতি, তাহলে এই সিদ্ধান্তটা সে উপনীত হতো না। আপনাদের মধ্যে অনেকে কিন্তু বলছেন যে না, দিতে পারবো না, কিন্তু ইমোইন্ডা ঠিকই বলেছে যে হ্যাঁ, ইউ কি বলে ওটা, জীবন দিয়ে দিবে। হ্যাঁ, তুমি আমাকে হত্যা করতে পারো, পারমিশন দিয়ে দিছে। ওকে, তারপরে হচ্ছে রিবেলিয়ন এন্ড ব্রুটাল পানিশমেন্ট। ব্রুটাল, আচ্ছা দেখেন তো, এই জিনিসগুলো যে আমি বলতেছি, এগুলো আপনি এই যে এটা লিখে দিলাম, ব্রুটাল পানিশমেন্ট, রিবেলিয়ন এন্ড ব্রুটাল পানিশমেন্ট, এটা আপনি বুঝতে পারতেছেন না যে এখানে কোন বিষয়টা আসবে? বলেন তো। জি ভাইয়া। তাহলে অর্ণব এখানে মূলত কি ঘটে? তার সাথে কি বিট্রে করা হয়, রিবেলিয়নটা ফেল করে, তাদের বিদ্রোহটা এখানে ফেল করে। কেন? এই বিশ্বাসঘাতকতার জন্য। তাকে বলা হয়েছিল যে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। বলা হলো তাদেরকে মুক্ত করে দেওয়া হবে, কিন্তু তার সাথে কি করা হলো? বিশ্বাসঘাতকতা করা হলো। আবার ইমোইন্ডা কি এই বায়ামকে হত্যা করতে চেয়েছিল, তাই না? জি ভাইয়া। তারপরে কি ফাইনালি আমরা দেখতে পাবো যে অরণ্যকে কি এক্সিকিউটেড, তাকে কি হত্যা করা হয়। কিভাবে? ব্রুটালি, খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। তার শরীরের 4টা অংশে বিভক্ত করা হয়, কোয়ার্টার, এবং 4টা অংশকে বিভক্ত করে কি করা হয়, যে 4টা প্লান্টেশনের মধ্যে পাঠায় দিবে, যাতে করে ভবিষ্যতে কেউ এরকম বিদ্রোহ করার কি
ইচ্ছা পোষণ না করে যে এই যে নির্মম মৃত্যুটা দেখা যাচ্ছে, 4টা খণ্ড করে 4টা প্লান্টেশনের মধ্যে পাঠা দিতে বলছিল। বুঝতে পারছেন? এক্সট্রিম জি ভাইয়া। কলোনিয়াল পাওয়ার, এক্সট্রিম ক্রুয়েলটি, এক্সট্রিম মানে অত্যাধিক ক্রুয়েলটি, নির্মম নিষ্ঠুর কলোনিয়াল পাওয়ার, উপনিবেশবাদের যে ক্ষমতা, সেটা এখানে আমরা দেখতে পাবো। এই যে নির্মম রিবেলিয়ন এন্ড ব্রুটাল পানিশমেন্টের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। এখন প্রশ্নটা পড়েন তো বাসায়। পড়ছি দাদা, মাথায় থাকিচ্ছে না, এখন মাথায় থাকবে। এখন মাথায় থাকিচ্ছে? তাহলে হ্যাঁ, কেন এখন থাকবে না, এখন তাহলে থাকবে। থাকিচ্ছে এখন? তাহলে থাকিচ্ছে না থাকিচ্ছে হ্যাঁ, এবার। থাকিচ্ছে, আচ্ছা, থাকিচ্ছে। তাহলে আপনাদের অবস্থা কি হবে কম দেখি? আরেকটা ইয়ার যে আছে আপনাদের, সেটা কি হুশ আছে? 4th ইয়ার আমাদের পড়তে হবে, অ্যাটলিস্ট 3rd ইয়ার পর্যন্ত আসি, গ্রাজুয়েশনটা তো অবশ্যই কমপ্লিট করতে হবে। নিজে নিজে ভাইয়া মাথার চুল সব উঠে যাচ্ছে, হ্যাঁ, মাথার চুল সব উঠে যাচ্ছে, 4 আরে ভাগের 1 ভাগ হয়ে গেছে। আরে আরে চুল সব নাকি উঠে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, নেক্সট তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কিটা রে? আচ্ছা, খুবই সহজ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। স্কেচ দ্য ক্যারেক্টার অফ অরোনোকো। আচ্ছা, আমি আজকে চিন্তা করছিলাম যে আপনাদের একই সাথে রবিনসন ক্রুসো পড়াবো, সাথে আমি অরোনোকো পড়াবো। ইজ দিস পসিবল? ভাইয়া নো কালকে ভাইয়া। পরে তো আজান পড়বে। ভাইয়া দুইটা একসাথে মাথায় রাখতেই পারবো না। আরেকদিন খাটাবেন আমাকে, হ্যাঁ? এই আপনাদেরকে বোর্ডে না ক্লাস নিলে আমি যদি স্ক্রিনে নিতাম তাহলে হয়ে যেত, এই শেষ করে আগের পরে ডাবল ও দুইটাই শেষ করে দিতে পারতাম, স্ক্রিনে নিলে দুইটাই শেষ হয়ে যেত। ভাইয়া হ্যাঁ, অরণকেতে আর এর পরে দুইটা ও। আচ্ছা নেন, হইলো। তাহলে এখানে একটা নাকি একদিকে একটা হইলে হইলো। জি ভাইয়া। আগে তো ভুলে গেছি তাহলে। আচ্ছা, অরোনোকো, তাহলে এই ক্যারেক্টারটা আমরা অরোনোকো সম্পর্কে জানি মোটামুটি সবাই। অরোনোকো হচ্ছে কি মেইন ক্যারেক্টার অফ দা নভেলা, তাই তো? মেইন ক্যারেক্টার অফ দা নভেলা। সে কেমন? নভেল হিরোইক, হিরো, তাই না? নভেল পারসন একজন, তাই না? তার কি রয়েছে? স্ট্রেংথ রয়েছে এবং উইকনেসও রয়েছে তার মধ্যে। কিন্তু আমাদের দেন অর্থাৎ আফরান এখানে কি হিসেবে এই ক্যারেক্টারটাকে দেখিয়েছে? লাভ, অনার এন্ড কলোনিয়ালিজম, এই বিষয়টার উপরে এই ক্যারেক্টারটাকে তুলে ধরেছে। ইন্ট্রোডাকশনের মধ্যে সেই বিষয়গুলোই রয়েছে যেটা বললাম। এখন অরোনোকোস ব্যাকগ্রাউন্ড এন্ড কোয়ালিটি। অরোনোকোস ব্যাকগ্রাউন্ড এন্ড এই যে কোয়ালিটি। কোথাকার প্রিন্স সে? কোরামেন্টিয়ানের প্রিন্স, অর্থাৎ কোরামেন্টিয়ান যে ট্রাইব রয়েছে, উপজাতি রয়েছে, জাতি রয়েছে, উপজাতি, তাদের হচ্ছে প্রিন্স থেকে আমাদের এই অরোনোকো, তাই না? সে কেমন ছিল? হ্যান্ডসাম, ব্রেভ, ইন্টেলিজেন্ট, লিখছিলাম না স্ট্রং, লিখছিলাম কিনা? স্কিলড এন্ড ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি? মানুষের কল্যাণের মধ্যে কাজ করা, যেটা সেটাকে বলা হচ্ছে ওয়েলফেয়ার। বুঝতে পারছেন? ভাইয়া কোরামেন্টিয়ান কি একটা উপজাতির নাম? কোরামেন্টিয়ান হচ্ছে একটা এলাকা, সেখানে যারা বসবাস করে তাদের উপজাতি, মানে সেই জাতি বা উপজাতি, তাদেরকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে সে একজন কোরামেন্টিয়ানের একজন প্রিন্স, তাই তো? তারপরে কি সে কেমন প্রকৃতির? হ্যান্ডসাম, ব্রেভ, ইন্টেলিজেন্ট, তাই তো? স্কিল এন্ড ওয়েলফেয়ার, বিষয়গুলা। তার মধ্যে কি রয়েছে? প্রাইড রয়েছে, অনার রয়েছে, সবাই তার মধ্যে একটা অহংকার রয়েছে, কারণ সে সেখানে কি ছিল? প্রিন্স ছিল।
তাকে সবাই সম্মান করে, করবেই স্বাভাবিক, কারণ সে নোবেল ফ্যামিলিতে বিলং করে, করে কিনা? এবং হ্যাঁ তার মধ্যে একটা ভালো দিক আমরা যেটা দেখতে পাবো সেটা কোনটা বলেন দেখি? অর্থাৎ ইমোইনটাকে সে ভালোবাসে, ইমোইনটাকে যে ভালোবাসে তার এটা জেন্টাল সাইড, অর্থাৎ খুব ভালো একটা ভদ্র একটা দিক বলে বিবেচিত হয়, যে সে যে ইমোইনটাকে বিয়ে করে বা তাকে ভালোবাসে এবং তার জন্য শেষ পর্যন্ত কি করে, জীবনও দিয়ে দেয়, এটা হচ্ছে তার একটা হচ্ছে জেন্টাল সাইড। ওকে, ট্রু লাভার। ট্রু লাভার, তুরুপ প্রেম, তুরুপ প্রেম। His love for ইমোইন্ডা, তার ভালোবাসাটা ইমোইন্ডার জন্য কেমন ছিল? পিওর। একদম পিওর ছিল, পিওর পিওর পিওর, খাঁটি সোনা, কোনো ধরনের খুঁত নাই, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই, একদম তুরুলাপ, যেটাকে বলে তুরুলাপ। তাদের ভালোবাসা হচ্ছে কি ডিপ, খুবই ডিপ এন্ড জেনুইন। জেনুইন স্পেলিং কি? JENUIN, জেনুইন। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ভাইয়া এবং এখানে মূলত কি দেখানো হয়েছে? এখানে বিশ্বাসঘাতকতা, enslavement shows the cruelty of colonialism, অর্থাৎ তাদের ভালোবাসার মধ্যে এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো সে একজন কি হওয়া সত্ত্বেও, একজন প্রিন্স হওয়া সত্ত্বেও তাকে কি এজ আ স্লেভ হিসেবে থাকতে হয়েছে, তার সাথে কি ইনজাস্টিস করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে, তাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ দাদা। স্ট্রাগল, স্ট্রাগল বিটুইন ডিগনিটি এন্ড স্লেভারি। স্ট্রাগল বিটুইন ডিগনিটি এন্ড স্লেভারি। তাহলে এখানে অরণ্যক কি স্ট্রাগল বিটুইন ডিগনিটি এন্ড স্লেভারি, অর্থাৎ ডিগনিটি বলতে আসলে কি বুঝি আমরা? মর্যাদা। মর্যাদা ভাইয়া। তাই না? সে কি সম্মানের জন্য কি ক্রিয়া করছে কিনা, স্ট্রাগল করছে কিনা? ভাইয়া জি ভাইয়া। একটা কনফ্লিক্ট ছিল তার নিজের সাথে, সে নিজে তার সম্মান এবং এই যে স্লেভারি বিষয়টা রয়েছে এটার সাথে, তার হতাশার সাথে কি করেছে, একটা কনফ্লিক্ট ছিল, দ্বন্দ্ব ছিল। কেমন দ্বন্দ্বটা? যে এরকম যে আমাকে, এই যে আমাকে আমার নিজের সম্মান, আমি যে একজন সম্মান করবে, এবং আমি যখন দাস হিসেবে থাকবো কারো, বা আমার সন্তান কারো দাস হিসেবে থাকবে, তখন কিন্তু সেই সম্মানটা থাকবে না। থাকবে কি? বা আপনি কি মুক্ত? মুক্ত নন। এই জন্য তার এখানে একটা কনফ্লিক্ট ছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং তাকে কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হতো কিনা, যখন এজ এ স্লেভারি হিসেবে, স্লেভ হিসেবে ছিল সে, এই স্লেভটাকে তাকে কিন্তু সম্মান করতো কিনা? কারা সম্মান? জি ভাইয়া। যারা কলোনিস্টরা ছিল, যারা মূলত ওই উপনিবেশে পরিচালনা করছে, তারাও তাকে সম্মান করতো, কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে একটা নোবেল ফ্যামিলিতে বিলং করে। অন্যদিকে যেসব স্লেভরা রয়েছে তারাও কিন্তু তাকে সম্মান করতো, তার মানে তার মধ্যে ওই ডিগনিটিটা ছিল, এজ আ স্লেভ হিসেবে থাকলেও সেই ডিগনিটি ছিল। আচ্ছা, তো এখানে মূলত একটা জিনিস দেখায় যে আসলে তার যে স্ট্রেংথ, তার যে শক্তি, সেটা আমরা কিভাবে দেখতে পাবো? কারণটা হচ্ছে সে পালিয়ে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে, যে আমরা এখান থেকে পালিয়ে যাব, অর্থাৎ এই স্লেভ থেকে এজ আ স্লেভ হিসেবে না থেকে আমরা সেখান থেকে যদি মরেও যাই তাতে কোনো সমস্যা নেই। ডেথ ইজ বেটার দেন স্লেভ, দাস হিসেবে থাকার থেকে মৃত্যুই ভালো। এভাবে মূলত সে চিন্তা ভাবনা করছিল, এবং সে সেখান থেকে পালিয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, যে আমরা এখান থেকে পালাই যাব, তাদের সাথে সংগ্রাম করব, স্ট্রাগল করব। তো এটা হচ্ছে এই ক্যারেক্টারটার একটা স্ট্রেংথ, শক্তি। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ দাদা। এন্ড ফাইনালি তার মৃত্যুর মধ্যে একটা ঘটনা রয়েছে, ট্র্যাজিক চয়েস ডিউ টু অনার। যখন সে মারা যায়,
যখন সে মারা যায়, যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা তো আমরা জানি সবাই, নাকি জানি না? জানি। জানি। এবং কিভাবে মারা গেছে তার মধ্যেও সে কি করছিল, তাকে বলা হয়েছিল তোমার কোনো শেষ ইচ্ছা আছে? সে কি চেয়েছিল? একটা পাইপ চেয়েছিল। কি চেয়েছিল? পাইপ। পাইপ, চুরুট। কি? হ্যাঁ, সিগারেট চুরুট না কি যেন বলে, সিগারেটের মতো সে স্মোক করবে সেটা সে চেয়েছিল। অর্থাৎ সে তার শক্তি যতক্ষণ পর্যন্ত ছিল সে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিল, সে দাঁড়ায় ছিল, এবং দাঁড়ায় থাকার পর সে যখন আর কুলাচ্ছে না সে তখন লুটিয়ে পড়ে। তার মানে এখানে তার যে ডিগনিটি, সম্মান, অর্থাৎ সে যে মারা গেছে সম্মানের সহিত মারা গেছে। তার মৃত্যু হবে সে অবধারিত জানে, কিন্তু সে সম্মানের সহিত মারা গেছে। বুঝতে পারছেন? এটা তারা আসলে এখানে এই বিষয়গুলোই বোঝাচ্ছিল। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এই প্রশ্নটা। আর এই যে মেজর থিম একটা প্রশ্ন রয়েছে, মেজর থিম গুলা একটু জাস্ট আমি বলে দিচ্ছি, জাস্ট শুনে রাখবেন যে আসলে মেজর থিম কি কি আছে এখানে। লা, অর্ডার, কলোনিয়ালিজম এন্ড ফ্রিডম। সবাই শুনবেন মনোযোগ দিয়ে। এখানে মূলত থিমটা হিসেবে লাভ এবং লয়ালিটির মধ্যে যে থিমটা, অর্থাৎ এখানে আমরা ভালোবাসাটা পাবো কাদের? অর্ণকা এবং ইমোয়েনটা। এটা হচ্ছে এই থিমটার হচ্ছে মূল, ভালোবাসার মধ্যে তো মূল বিষয় এটা, যে অর্ণকা এবং ইমোয়েন্ডের ভালোবাসাটা। এবং তাদের ভালোবাসাটা কেমন ছিল? পিওর, লয়াল এবং স্ট্রং ছিল, ডিপ ছিল, ছিল কিনা? জি ভাইয়া। এবং এই ভালোবাসার জন্য সে কি অনেকগুলা কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং তার এই ভালোবাসাটাকে মোটিভেটস করে। কি মোটিভেটস করে? যে এই ভালোবাসার জন্য শ্রীরাম যখন ছিল তখন সে কি তার ভালোবাসার জন্য, তার সন্তানের জন্য সে তাদের মুক্তির জন্য সে সংগ্রাম করে গেছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। হাইলাইট করা হয় পাওয়ার অফ ইমোশনাল কানেকশন এন্ড ওভারকামিং অবস্টাকলস, এই বিষয়টাকে হাইলাইট করা হয়। অন্যদিকে আমরা যদি দেখি লাভ এন্ড অনার এবং ডিগনিটি এজ আ থিম হিসেবে, এই ডিগনিটি এবং সম্মান, অনার সম্মান, ডিগনিটি মর্যাদা, সেম জিনিস। অনন্য ভ্যালুস অনার এন্ড সেলফ রেসপেক্ট ডিপলি, অর্থাৎ সে তার মধ্যে যে একটা আত্মমর্যাদা রয়েছে, সে যে একটা প্রিন্স, এজ আ প্রিন্স, করামেন্টিয়ানের প্রিন্স ছিল, আফ্রিকান প্রিন্স ছিল কে, এবং তার মধ্যে সেই ডিগনিটি ছিল, মর্যাদা ছিল, তাকে সেই সম্মানটা করতো, সেই এলাকা, তার নিজের এলাকাতেও ছিল, এবং পরবর্তী যখন এজ আ স্লেভ হিসেবে ছিল তখনও সেটাও ছিল। কারণ সেখানকার মানুষজন তাকে সম্মান করতো, রেসপেক্ট করতো, কারণ তার নভেল ব্যাকগ্রাউন্ডের কারণে, এবং তাকে সবার থেকে, অন্যান্য যে স্লেভরা রয়েছে তাদের থেকে আলাদা করে রাখা হতো, আলাদা চোখে সবাই দেখতো, তাই তো? অর্থাৎ এখানে সে মেইনটেইন করার চেষ্টা করেছে। কি মেইনটেইন করার চেষ্টা করেছে? তার যে ডিগনিটি, মর্যাদা রয়েছে, এটা সে মেইনটেইন করার চেষ্টা করছে। ক্লিয়ার? আচ্ছা, তার কলোনিয়ালিজম আর অনারের মধ্যে পার্থক্য, মর্যাদা এবং সম্মান। অর্থ তো বুঝছি ভাইয়া, আসলে দুইটা জিনিস কিভাবে মানে আমরা থিম হিসেবে ব্যাখ্যা। পার্থক্য এখন কেমনে বুঝাই আপনাকে? ভাইয়া মাথায় শুধু ডিগনিটিও মানে মর্যাদা, অনার মানে মর্যাদা, সম্মান মর্যাদাকে কিভাবে দুইটা আলাদা করে? মানে সে তো একজন প্রিন্স ছিল, এটা হচ্ছে তার ডিগনিটি। প্রিন্স ছিল না, এটা হচ্ছে তার ডিগনিটি। আর সবাই তাকে সম্মান করতো, এটা হচ্ছে অনার। রেসপেক্ট, সম্মান, অনার। যে তাকে সবাই কি দেখতো? তাকে সবাই তার সাহসিকতা, তার সবকিছু মেলায়, তার সাহসিকতা, তার শক্তি, তার শারীরিক গঠন, তার শারীরিক গঠন সবকিছু মিলে তাকে কি করে? এটা কি? হ্যাঁ, এটা তাকে সম্মান করে। আর সে যে নোবেল বার্থ থেকে বিলং করে সেটাকে তাকে মর্যাদা করে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা, কলোনিয়ালিজম এন্ড স্লেভারি।
তাহলে এখানে এখানে এই নভেলাটার মধ্যে কি সমালোচনা করা হয় কিসের? এই স্লেভারি এবং কলোনিয়ালিজমের সমালোচনা করা হয়। কেন করা হয়? কলোনিয়ালিজম উপনিবেশবাদ এন্ড কি স্লেভারি দাসত্ব। আমরা কি দুটো জিনিস জানি নাকি জানি না? জানি জি ভাইয়া। এই যে ভাইয়া থিমটা অ্যান্টি কলোনিয়ালিজম দিলে, কলোনিয়ালিজম না দিয়ে অ্যান্টি কলোনিয়ালিজম দিলে আপনি দিতে পারেন অ্যান্টি কলোনিয়ালিজম এন্ড স্লেভারি দিতে পারেন, কিন্তু যেখানে এখানে যেহেতু সমালোচনার কথা বলছেন না, ক্রিটিসাইজ, এখানে তো অবশ্যই ভালোভাবে ক্রিটিসাইজ করে না, এটাকে অবশ্যই ডিস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসাইজ করছে। আপনি চাইলে দিতে পারবেন অ্যান্টি কলোনিয়ালিজম এন্ড স্লেভারি দিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, বিট্রিয়াল এন্ড ডিসাইড। দাদা উনি যে এই প্রশ্নটা করলেন হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিজম হবে নাকি, কিন্তু এখানে হচ্ছে কলোনিয়ালিজমের সমালোচনা করছি, অ্যান্টি কলোনিয়ালিজম দিলে কিভাবে হবে? ওটাই তো বললাম আমি, যে আসলে এখানে যেহেতু সমালোচনার কথা বলছে, তাহলে কলোনিয়ালিজম ঠিক আছে, অ্যান্টি কলোনিয়ালিজম আপনি যদি দেন তাহলে ওটাকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু আমরা কলোনিয়ালিজমের কথা বলছি, কলোনিয়ালিজমটাকে সমালোচনা করছে, তাহলে এখানে অ্যান্টির কোনো প্রয়োজন নাই। আবার যদি অ্যান্টি ইউজ করেন তাহলে এটাকে অন্যভাবে সাজাইতে হবে আপনাকে। হ্যাঁ দাদা, পুরো ক্রিটিসাইজ করবেন তখন বলা যাবে না যে অ্যান্টি কলোনিয়ালিজম কি ক্রিটিসাইজ করছে, এটা আপনি তখন বলতে পারবেন না। বুঝতে পারছেন আপু যিনি প্রশ্ন করছেন? হ্যাঁ দাদা, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, বিট্রিয়াল এন্ড ডিসিট। আচ্ছা, বিশ্বাসঘাতকতা অথবা প্রতারণা, যেটাকে ডিসিট যেটাকে বলা হয়, বিট্রিয়াল এন্ড ডিসিট। তাহলে এখানে যে অরণকুর যে এনস্লেভমেন্ট রয়েছে, এই যে দাসত্ব সে গ্রহণ করেছে বা দাসত্ব তাকে দাস হতে হয়েছে, এটা কি কারণে হয়েছে বলেন? বিশ্বাসঘাতকতা। তাহলে এখানে মানুষের যে একজনকে বিশ্বাসঘাতকতার কারণে সে কিন্তু দাস হয়েছে। এখানে তাহলে কি আরেকটা জিনিস, ট্রাস্ট ইন ব্রোকেন ইন দ্য ওয়ার্ল্ড অফ গড। এটা লোভের কারণে, মানুষের লোভের। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে বিশ্বাস করে আমি ভালোবেসেছি, কিন্তু আপনি বিশ্বাসের ধোঁকা দিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলছেন। বিষয়টা সেরকমই, যে যেমন যে সে তাকে ওই ক্যাপ্টেনকে বিশ্বাস করেছিল, বা এখানে পারহাম প্লান্টেশনে তাকে যখন বললো সারেন্ডার করতে, তাদেরকে বিশ্বাস করছিল যে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এই বলে। অন্যদিকে ওই ক্যাপ্টেনকে সে বললো যে তোমাদের আমি ফ্রি করে দেবো, যখন তারা অনশন করলো ঠিক আছে ফ্রি করে দিব, তারপরও তাকে তাদের স্লেভ হিসেবে বিক্রি করে দিল। তারপরও এদেরকে এখানে পারহাম প্লান্টেশনের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হলো এবং তাদেরকে শাস্তি প্রদান করা হলো। তাহলে এই যে এটা কিসের কারণে? অতিরিক্ত লোভের কারণে নাকি নয়? ভাইয়া দাদা ক্লাস করবেন কখন? আজান দিয়ে দিছে যে। আর 2 মিনিট শেষ। আর 2 মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, বুঝতে পারছেন? এই বিট্রিয়াল এন্ড ডিসিট মানে হচ্ছে প্রতারণা। ডিসিট বানানটা ঠিক আছে না? সিইআইটি, ডিসিট, এটা হচ্ছে প্রতারণা। এই শেষ তো, এই বিট্রিয়াল এখান থেকে তো শেষ। তাহলে এই মোটামুটি আমাদের থিম গুলা একটু পড়বেন, পড়ার পরে যদি কোনো প্রবলেম মনে হয় ভাইকে একটু নক করবেন। 4 নাম্বার ব্রড কুইশনটা। কয় নাম্বার? 4 নাম্বার। ওটা আপনারা একটু পড়ে নেবেন। ওটা আমার মনে হয় না যে খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ এই 3টা প্রশ্নের মধ্যে আপনাদের প্রশ্ন কমন পাওয়ার কথা আমার মনে হয়। তারপরে একটু দেখে নেবেন, সবাই মিলে দেখে নেবেন। ন্যারেটিভ স্টাইল বলতে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে? কি ন্যারেটিভ স্টাইল, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্টাইল ইন অরণকুর। ন্যারেটিভ স্টাইল আপনাদের বলে নেই যে আসলে ন্যারেটিভ স্টাইল আসলে এই যে বর্ণনাকারী যিনি রয়েছেন, ফার্স্ট পারসন না থার্ড পারসন? ফার্স্ট পারসন না থার্ড পারসন? এখানে ন্যারেটর যে লেখিকা আছে আমাদের আফরাবেন, তিনি সরাসরি উপস্থিত ছিলেন না কারো মাধ্যমে তিনি শুনেছেন? এটা ক্লিয়ার? ভাইয়া আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই টাইমে আর ক্লাস নিয়েন না। আসলে আরেকটা ক্লাস নিতে হবে, তাহলে আগে নিতে হবে আপনাদের আরো 4টায়। ভাইয়া আপনি হচ্ছে দুপুর বেলায় নিয়েন না, কারণ ওই সময় আমার নেটে থাকে না, শুধু আটকে আটকে যায়, ক্লাস করতে পারি না অর্ধেক। কি রাতে নিব?
জি ভাইয়া রাতে নিয়েন, এখন তো আর রোজা মাস না, রাতে নিয়েন। রাতে আপনাদের ক্লাস নেওয়া সম্ভব না, কারণ রাতের ক্লাসগুলো ভাইয়া হচ্ছে 4টার দিকে না তাহলে 4টা বা বিকালে ভালোই তো হয়। আমাদের এই ক্লাসগুলো রুটিনের বাইরে। আমাদের তো রুটিন রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, প্রত্যেকটা ক্লাস রাতে নিতে হবে। এগুলো তো আপনাদের এক্সট্রা ক্লাস, এগুলো তো আমরা রুটিন করে রাখি নাই আগে, বা এগুলো আপনাদের যেহেতু শেষ হয়ে গেছে, মোটিভেশন দেওয়া উচিত আমাদের, মনে করতেছি যে আসলে আপনাদের ভালো হবে একটু, সেই উদ্দেশ্যে নেওয়া। এই জন্য আপনাদের একটু কষ্ট করে হলেও করতে হবে। ভাইয়া নেগেটিভ স্টাইলটা বুঝিনি, আর একটু বুঝাই দেন। ন্যারেটিভ স্টাইল হচ্ছে, আসলে ন্যারেটিভ স্টাইল যেটাকে বলা হচ্ছে, এটা হয় ফার্স্ট পারসন নাহলে থার্ড পারসন। ন্যারেটিভ স্টাইলটা যে আসলে যে লেখক বা লেখিকা, তিনি কি এই ঘটনাটা কি প্রত্যক্ষদর্শী তিনি দেখেছেন, নাকি কারো কাছ থেকে শুনে লিখেছেন, এই বিষয়টা। ভাইয়া এখানে উনি নিজে দেখছে না এটা? বুঝি নাই। এটা উনি ওই সুরিনাম হচ্ছে পরিদর্শন করার সময় নিজে এটা উপলব্ধি করছে না? হ্যাঁ, তাহলে এটা কোন পারসন হবে, ফার্স্ট পারসন না থার্ড পারসন, বলেন দেখি। ফার্স্ট পারসন ভাইয়া। ফার্স্ট পারসন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন আপু? ওকে, ক্লিয়ার? জি ভাই। অনেকে এটা এটা কিন্তু ভালো একটা প্রশ্ন করেছেন উনি, সবাই জেনে রাখবেন। ফার্স্ট পারসন, থার্ড পারসন। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে। কি পড়াবেন? ওকে, ভালো থাকবেন সবাই।